আদিল মির্জাস বেলাভড লিখেছেন নাবিলা ইশক পর্ব ১। বসার ঘরে লোকজন জড়ো হয়ে আছে। রোজা বসেছিল কাজল বেগম আর জয়নাল সাহেবের মাঝখানে। সোফার বিপরীত দিকে বসেছিল জিহাদ। এবেলায় দাঁড়িয়ে পড়েছে রাগে। বড় করে শ্বাস টেনে নিল রোজা। সবার সামনে শান্ত গলায় বলল, আমি কাজটা ছাড়ব না। জিহাদ হিসিয়ে উঠল, ছাড়বে না? রোজা মাথা নুইয়ে রেখেছিল। এবারে সরাসরি তাকিয়ে বলল, পারবো না। তাহলে আমাকে ছেড়ে দাও। কাজল বেগম আটকে উঠলেন। রাগের মাথায় কিসব বলছিস বাবা? মাথা ঠিক আছে? দুজন একান্তে আলোচনা করে মিটিয়ে নে। জিহাদ রাগে চিৎকার করে ওঠে, ওর কাছে আমার কথা, আমার কি কোনো দাম আছে মা? নেই তো। আমি তো বলেছি ও অন্য যে কোনো চাকরি করুক, আমার আপত্তি নেই। শুধু ওইখানে ও আর চাকরি করতে পারবে না, এতটুকুই কি বেশি চেয়ে ফেলেছি? রোজা উঠে দাঁড়িয়েছে। নিপা বেগম দ্রুত এগিয়ে গেলেন। মেয়ের হাত ছুঁয়ে কিছু একটা বলতে চাইলেন। রোজা সেই সময়টুকু দেয় না, থমথমে মুখে প্রশ্ন করে, আমি ওখানে কোনো চাকরি নিয়েছিলাম জিহাদ? অনেক বাঘের গুহায় আমি কাঁপতে কাঁপতে কেন যেতাম? জিহাদ মুহূর্তে নরম হয়ে এলো। আগেকার বিষণ্ণ দিনগুলো কথা ভেবে রাগ নিভে গেল। রোজার হাত দুটো ধরতে চেয়ে বলল, প্রয়োজনে। তখন আঙ্কেলের ক্যান্সার পেশেন্ট ছিলেন, অনেক অনেক টাকার প্রয়োজন ছিল। এখন তো আর প্রয়োজন নেই, তাই না? বাড়ি গাড়ি সবই তো হয়েছে, আঙ্কেলও দিব্যি সুস্থ। তাহলে এখনও কেন ওখানে কাজ করতে হবে? এবারই রিসাইন করে নাও। বিয়ের পর তুমি যেখানে ইচ্ছে চাকরি নিও। রোজা দুপা পেছনে চলে এসেছে, চোখে মুখে অনুভূতি শূন্য প্রায়। হৃদি আমাকে ছাড়া থাকতে পারবে না। জিহাদের হৃদয় যেন কেউ খামচে ধরল। রাগ মাথায় চড়তে চাইল, নিজেকে স্বাভাবিক রাখাই দুষ্কর হয়ে এলো। কোনো মতো তাতে দাঁত পিষে প্রশ্ন করল, তুমি কি ওর মা? রোজার ঠোঁট কাঁপল অপমানে। নাকের পাটা দুটো ফুলে উঠল। আজিজুল সাহেব চুপচাপ বসেছিলেন। এই যাত্রায় মিহি গলায় বললেন, মা না হলেও মায়ের আদরই তো পেয়েছে। বাচ্চাটার বয়স ছিল মাত্র ৩ বছর, এখন প্রায় ৭। এতগুলো বছর ধরে নিচে দুহাতে যত্ন করেছি, মায়া হয়ে গিয়েছে না? তুমি এভাবে কথা বলে কেন কষ্ট দিচ্ছ আমার মেয়েটাকে? সুন্দরভাবে যদি কথাই না বলতে পারো, তবে আর তোমাকে কেন আমি আমার মেয়ে দেব? জিহাদ ফিরে তাকালো আজিজুল সাহেবের দিকে। রাগ সংবরণ করার চেষ্টা করে বলল, আঙ্কেল, আপনার আমার দিকটাও তো দেখার প্রয়োজন। আমি পছন্দ করছি না বিষয়টা। একসময় টাকার প্রয়োজন ছিল, তাই আমি কিছু বলিনি। আমার পছন্দ না হলেও, কিন্তু এখন, এখন কেন? ওর দায়বদ্ধতা নেই। আজ বাদে কাল তো ছাড়তেই হবে। দিন শেষে আপনি যেভাবে দেখুন না কেন, ও ওই বাড়ির কাজের লোক। ওর দায়িত্ব যা ছিল তাই করেছে। ও না গেলে ওই বাচ্চার জীবনে বিন্দুমাত্র ডিফারেন্স আসবে না। রাজ্যের অনৈতিক বেআইনি কাজকর্ম করে টাকার পাহাড় বানিয়ে রেখেছে ওই লোক। মেয়ের জন্য ৪-৫ কেন ১০-১৫ নানি রাখার মতো অ্যাবিলিটি আছে। জিহাদের কণ্ঠস্বর দৃঢ় হলো। উল্টে ওদের সাথে আরো জড়ালে পুরো বংশের ভোগান্তি আছে। মানুষ না হয়ে ভয়ে স্বীকার করে নেয়। কিন্তু কে জানে ওই লোক দেশের সবচেয়ে বড় সন্ত্রাস। কোন অপকর্ম করা বাদ রেখেছে। এখনো সময় আছে, ওকে বলুন সরে আসতে। আজিজুল সাহেবও এবার নিশ্চুপ হয়ে এলেন। তারও যে ভয় হয়। তাকালেন মেয়ের জেদি মুখের দিকে। রোজা তখনও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। জিহাদ নিজেকে শান্ত করতে চেয়ে দুপা এগিয়ে নিয়ে বলে, রোজা, লিসেন টু। রোজার এক মুহূর্ত দাঁড়ালো না, জিহাদকে পাশ কাটিয়ে ভেতরে চলে এলো। সোজা নিচে ঘরে এসে দরজা লক করে রাখলো। তার দম বন্ধ হয়ে আসছে। জিহাদের কথাগুলো তাকে বাজেভাবে কষ্ট দিয়েছে। কষ্টের চেয়েও বেশি তার ভয় হচ্ছে। হৃদিকে সে খুব যত্ন করে ভালোবাসে। একদিন দেখতে না দেখতে পারলে কি ভীষণ যন্ত্রণা হয়। সেখানে কিভাবে কাজ ছাড়ার কথা ভাববে সে? বিছানার সাইড টেবিলের ওপরের ল্যাম্পসেটের পাশে দুটো ছবির ফ্রেম রাখা। একটিতে বাবা মা, রোজা আর তার ছোট ভাই রাজু। আরেকটি ফ্রেমে রোজা আর ছোট রীতি। বিশাল উজ্জ্বল রুমে গোল বিছানায় বসে আছে রোজা। রীতি ঠিক রোজা কোলে বসেছে। ওর বয়সটা তখন সবে ৫। পুতুলের মতন দেখতে মেয়েটার হাতে আরেকটা গোলাপি রঙের পুতুল। কাজ সমান কোকড়া চুল দুটো চুটি করে রাখা। মিষ্টি করে হাসতে রোজার দিকে চেয়ে। ছবিটা দেখে রোজার দম বন্ধ হয়ে আসতে চাইল। সে কল্পনাই করতে পারে না কাজটা ছাড়ার কথা। কাজ ছেড়ে দিলে তো আর কখনো রীতিকে দেখতে পারবে না, সম্ভবই না। তাহলে কিভাবে সে পারবে? কেন বুঝতে চাচ্ছে না জিহাদ? রোজা, মা আমার, দরজাটা খোল। আজিজুল সাহেবের ডাকে দরজা খুলে দিল রোজা। ফিরে এসে বসল বিছানার ওপরে। রুমে ঢুকতেই আজিজুল সাহেবের চোখ গেল হালকা সাইড টেবিলের দিকে। মুহূর্তে দীর্ঘশ্বাস ফেললেন। এসে বসলেন মেয়ের পাশে, মাথায় হাত রাখলেন। দীর্ঘ সময় নীরব থেকে অবশেষে বললেন, জিহাদ কিন্তু একেবারে ভুল বলছে না মা, আর কত? রোজা চোখ দুটো জলে ভরে উঠল অবছলে। ছলছল চোখে তাকিয়ে বলল, কাজটা ছাড়তে পারবো না বাবা। হৃদয় এখনো ছোট,
আমাকে ভীষণ ভালোবাসে। আমি ছাড়া আর ওর কাছে যেতে চায় না। আরও অনেকে তো আছে ওকে টেক কেয়ার করার জন্য। কাউকে পছন্দ করে না ও। ওর সব আমি নিজে হাতেই সামলাই। কিভাবে চলে আসবো বাবা? আর যদি কাজটা ছেড়ে চলে আসি, কখনোই ওকে আর দেখতে পারবো না। ওই বাড়িতে ঢোকার বা রীতির আশেপাশে যাবার সুযোগও পাওয়া অসম্ভব। আজিজুল সাহেব নীরব হয়ে গেলেন। 24 ঘন্টা বডিগার্ডদের হেফাজত রাখা অমন বড়লোক বাড়ির মেয়েকে কাজ ছেড়ে দিলে কিভাবে দেখা সম্ভব? তিনি অসহায় হয়ে পড়লেন। কি বলবেন বুঝতে পারলেন না। বাচ্চাটাকে তার কখনো সামনাসামনি দেখেননি। রোজার মুখে শুনে আর ফোনে দেখেই কেমন মায়া হয়ে বসে আছেন। সেখানে রোজা কতগুলো বছর ধরে মেয়েটাকে দুহাতে যত্ন করে লালন পালন করেছে। একটু হলেও মেয়েটার অনুভূতি তিনি বুঝতে পারছেন। জিহাদকে আমি বোঝাবো, তবে তুমি তর্ক করে ওর সাথে আর ঝগড়া করো না। মাম, বয়স তো কম হলো না, বিয়ে শাদী তো করতে হবে তাই না? রোজা মাথা দোলালো, চিন্তিতও হলো। দেখতে দেখতে কেমন 29-এ পা দিয়ে ফেললো। আর 1 বছর মাত্র, এরপর 30। এই সময় দরজার কাছ থেকে রাজু চাপা গলায় আওড়ালো, জানো না 20তেই বুড়ি? সেখানে তোমার 30 হবে আপু। ভাবো তুমি কোন পর্যায়ে বুড়ি হয়ে গিয়েছো। আস্তাগফিরুল্লাহ। রোজার মেজাজটা খারাপ হলো। মুহূর্তে উঠে দাঁড়ালো ছেলেটার পিঠে 4টা থাপ্পড় বসানোর জন্য। রাজু ওখানে মার খাওয়ার জন্য মোটেও দাঁড়িয়ে নেই। পাশের রুমে ঢুকে দরজা লক করে দিয়েছে। বাড়িধারার এই নিরিবিলি এরিয়া জুড়ে গড়ে ওঠা অট্টালিকার মতো বিলাসবহুল বাড়িটা ভদ্রসমাজ শিল্পপতি আদিল মির্জা নামে পরিচিত হলেও আন্ডারওয়ার্ল্ডে টাইগার্স ডেন নামে পরিচিত। বডিগার্ড সিসিটিভি ক্যামেরা দিয়ে কড়া সুরক্ষায় রাখা এই বাড়িতে প্রবেশের পথেই বহু বাধা। রোজাদের গাড়িটা 4বার থেমেছে। 4 ধাপে চেকিং করা হয়েছে। রোজা এতে অভ্যস্ত। রাতে ভালো ঘুম হয়নি, তাই সে সারা রাস্তা জুড়ে ঘুমিয়েছে। প্রত্যেক দিন তাকে নিতে এবং বাসা পৌঁছে দিতে এই গাড়িটায় আসে। প্রত্যেক দিনের মতো ড্রাইভার চাচার পাশে বসে সিটের ধ্রুব বসে আছেন রীতির পার্সোনাল বডিগার্ড। যেমন শরীর তেমন উচ্চতা। লোকটার মাথাটা মনে হচ্ছে গাড়ির সিলিং শুবে একটু হলেই। এত লম্বা মানুষ হয়? রোজার ঘুম ছুটেছে। সে হাতে কাল ঠেকিয়ে বাইরে তাকালো। তরু রাস্তার দুপাশে ঘন করে গাছপালা উঠেছে। গাছগুলো বিভিন্ন প্রজাতির, কেমন টিম করে একই রকম শেপে রাখা। প্রতিদিন দেখেও তার দেখার স্বাদ মিটে না। সবকিছু একদম কল্পনার মতো সুন্দর। রোজা যখন গাড়ি থেকে নেমে বিশাল বাড়ির দুয়ার পেরোলো, তখন লিভিং রুমের দেওয়াল ঘড়িটা আওয়াজ করলো। ঘড়ির কাঁটায় 6টায় ঘুরছে বলে। মারিয়ম বেগম সহ বাকিরা মোছামুছির কাজকর্মে শুরু করে দিয়েছে। বেশ সাবধানে চকচকে কালো কাচের সিঁড়ি মুছছিলেন মরিয়ম বেগম। রোজা কাছাকাছি এসে আস্তে করে বলল, গুড মর্নিং আন্টি। মরিয়ম বেগমের জবাব আরও ধীর শোনালো। রোজা সোজা উপরে চলে এলো। আশেপাশে কোথাও সে তাকালো না। এই বাড়িতে কয়েক বছর ধরে চাকরি করতে পেরেছে এমনি এমনি না, অনেক সীমাবদ্ধতা আছে যা খুব সুন্দরভাবে মান্য করে এসেছে রোজা। তাই তো আজ পর্যন্ত সে পুরো বাড়িটা পর্যন্ত দেখেনি। প্রয়োজনের তাগিদে যতটুকু পর্যন্ত যেতে হয় অতটুকুই। কথায় আছে, কিউরিসিটি ক্যান ইট ইউ অ্যালাইভ। রোজা তাই মানে। সে কোনো কিছুতেই আগ্রহ দেখায়নি, কিছু জানার চেষ্টাও করেনি। রীতি ব্যতীত। রীতির রুমটা একেবারে শেষ মাথায়। ওর রুমে সিসিটিভি ক্যামেরা আছে। রোজা যতটুকু জানে পুরো বাড়িতেই সিসিটিভি ক্যামেরা লাগানো। সেসব মনিটরিং করা হয়। তাও আলাদা রুম আছে, ওটাকে মনে হয় কন্ট্রোল রুম বলে। রীতির পুরো নাম আমিরা মির্জা রীতি। আদর করে ছোট করে রোজা হৃদও ডাকে। শুধু হৃদ নয়, মাঝে মধ্যে প্রিন্সেসও ডাকে। মেয়েটা ডিজনিল্যান্ডের ওপর অবসেসড। পুরো রুম জুড়ে ডিজনিল্যান্ডের আধিপত্য। গত বছর ফ্রান্সের ডিজনিল্যান্ড ম্যারিনলা ভেলাতে থেকেও ঘুরে এসেছে। এবছরে যাওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে ইতিমধ্যে। কাঁধ ব্যাগটা একপাশে রেখে রোজা বিছানায় কাছে গেল। বসলো ঘুমন্ত হৃদের পাশে। কি মিষ্টি একটা মুখ, কি সুন্দর দেখতে। রোজা হাত বাড়িয়ে ছুঁয়ে দিল মাথাটা। রাতে বেনুনি করে দিয়ে গিয়েছিল। মাথাটা নুইয়ে ছোট করে ডাকলো, মাই প্রিন্সেস, ইউ হ্যাভ টু ওয়ার্ক আপ। রীতি ভীষণ লাইট স্লিপার। একটাকেই বড় বড় চোখ দুটো মেলে তাকালো, গঙ্গালো। 2 হাত বাড়িয়ে দিল মুহূর্তে। রোজা ওকে কোলে তুলে নিল। তার কোলে বসতেই মেয়েটা রোজার বুকে মিশে গেল কেমন। 2 হাতে গলা জড়িয়ে আবার চোখ বুজে নিল। রোজা ওকে কোলে নিয়েই এগুলো ওয়াশরুমের দিকে। ওকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করাতে হবে। এরপর রেডি করে বেরোতে হবে স্কুলের উদ্দেশ্যে। মরিয়ম বেগম ব্রেকফাস্টের টলি হাতে ঠেলে ঢুকলেন। ততক্ষণে রীতিকে ফ্রেশ করিয়ে স্কুল ড্রেস পরিয়ে রোজা দিয়েছে। রোজা ওর স্কুলের ড্রেস কোড হচ্ছে সাদা রঙের স্কার্ট, শর্ট স্কার্টের সাথে কালো রঙের শার্ট, সাদা রঙের টাই, সাদা মোজার সাথে কালো জুতা। কোকড়া চুলগুলোতে সুন্দর করে হেয়ার স্টাইল করে দিয়েছে। রীতির স্কুল ব্যাগটা গতকাল রাতেই গুছিয়ে রেখেছিল রোজা। রীতি এক মুহূর্ত বেঁকে বসল। আই ডোন্ট ওয়ান্ট ইট।
রোজা শান্ত, এক হাতে সুপের বাটিটা নিয়ে অন্য হাতে রীতিকে জড়িয়ে নিয়ে প্রশ্ন করে, কেন না, কি হয়েছে, খারাপ লাগছে? স্নো হোয়াইট, ওয়ান্ট ইউ গো দে উইথ মি টু সি ডিজনিল্যান্ড? রোজা অসহায়। গত বছরও মেয়েটা এমন করেছে মাঝখানেক ধরে। রোজা যায়নি, এই বছরও শুরু করেছে। পরে ভাববো, আপাতত খেতে হবে, তুমি খেলে আমি ভেবে দেখব। রীতি দ্রুত সরল গলায় বলল, তাহলে আমি খাবো। মাই কোট গার্ল। রোজা সবসময়ই আপন মনে ভেবে এসেছে এত বডিগার্ডের কি প্রয়োজন। এই যে সাধারণ একটা ব্যাপার, রীতিকে স্কুলে নিয়ে যাবে মাত্র, এখানেও এত কিউরিয়াসিটির কি প্রয়োজন? তিনটা বডিগার্ডের কি দরকার? কোনো কি দরকার আছে? কি দরকার এত ঝামেলার, এত লোকজনের? তার 4 বছরের প্রশ্নের জবাব যেন আজকে মিলল। ভয়ানক হবে। এই সিকিউরিটিও যে বেশ কম তা সে হাড়ে হাড়ে টের পেল। জ্যামমুক্ত মেইন রোড ছিল, গাড়িটায় রাস্তায় তেমন একটা কেউ ছিল না। হঠাৎ করে 9-10টা ভিন্ন মডেলের গাড়ি একত্রে এসে গাড়ি দুটোকে ঘেরাও করে ফেলল, দুর্দান্ত ফাস্ট। রোজা চোখের পলক ফেলতেই তাদের গাড়িটা ঝাঁকিয়ে উঠল। গাড়িতে গাড়ি ঘর্ষণের তীব্র শব্দ ভয়ঙ্করভাবে কাঁপিয়ে তুলল তার শরীর। মস্তিষ্ক কাজ করার আগেই রোজার শরীরে কাজ করল। সে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল পাশে তুলোর মতো নরম শরীরের রীতিকে। মেয়েটা আতঙ্কে এইটুকুনি হয়ে গেছে, থরথর করে কাঁপছে। এই যাত্রায় শব্দ করে কেঁদে ফেলল। রোজা ওকে বুকে মিশিয়ে শান্ত করতে চাইল। তাদের গাড়িতে প্রতিদিনের মতো ধ্রুব ড্রাইভারের পাশে বসেছিল। এই যাত্রায় বিদ্যুৎ থেকে ড্রাইভারকে সরিয়ে নিয়ে নিচে বসলো ড্রাইভ করতে। চলন্ত গাড়ি নিচে আয়ত্তে নিয়ে টানা সামনে এগোচ্ছে। হাইওয়ে স্পিড। কানে ব্লুটুথ দিয়ে সে মনোযোগ করার চেষ্টা করেছে। গাড়ি ঘর্ষণের শব্দ ভাঙচুরের মতন শোনাচ্ছে। তাদের এই গাড়িতে চতুর্দিক দিয়ে আক্রমণ করা হচ্ছে। এক পর্যায়ে রোজার পাশের জানালার কাছে আঘাত করা হলো। কাজটা বোধহয় সামান্য ফাটল। অনেকবার আঘাতের কারণে জানালার কাজ ভেঙে ছিটে পড়ল। রোজা আরও কারোভাবে আগলে নিল হৃদিকে। দ্রুত বুকের ভেতরে নিয়ে সিটিয়ে ছেড়ে নিয়ে হামাগুড়ি দিয়ে বসল। বাচ্চাটার মাথা শক্ত করে নিচের বুকে লুকিয়ে দোকান চেপে ধরল ধ্রুব এক পলক পেছনটা দেখে নিয়ে এবারে দিকবেদিক সন্দেহ হয়ে এক একটা বাঁকার ট্রান নিতে লাগলো আক্রমণ থেকে বাঁচতে। ড্রাইভার চাচা ইতিমধ্যে কল করেছে আদিল মির্জাকে। আক্রমণের কথা এখন না জানলে বড় দেরি হয়ে যাবে যে। সামনে দিয়ে একটা গাড়ি পালাক্রমে আক্রমণ করে যাচ্ছে। ধ্রুব এরপরও ওই হাই স্পিডে গাড়ি টানছে। চোখমুখ শক্তভাবে শান্ত, অনুযোগে চতুর্দিকে নজর রেখেছিল। এই যাত্রায় খুব সাবধানে এক হাতে হুইল কন্ট্রোলে রাখে। জানালার কাজ অল্প নামিয়ে অন্য হাতে পিস্তলটা বের করে মুহূর্তে গুলি করে। দুটো সামনের গাড়ি, দুটো টায়ারই। সামনের গাড়িটা ব্রেক ফেল করায়। ওটা পাশ কাটিয়ে ধ্রুব হাই স্পিডে এগোয়। রোজা দেখছিল ড্রাইভার চাচা আর ধ্রুব মিলেমিশে করা এক একটি কাণ্ড। কেমন চতুরতার সাথে এতগুলো গাড়ির সাথে কিভাবে একা লড়েছিল। হঠাৎ করে দুটো গাড়ি ধীরে এসে আক্রমণ চালালে তাদের গাড়িটা প্রায় উল্টে যেতে নাই। ধ্রুব দ্রুততার সাথে পালানোর সাথে পথ খুঁজতে চলেছে, কিন্তু কোনোভাবেই গাড়িগুলো পিছু ছাড়ছে না, যেন তৈয়ারি হয়ে এসেছে। রোজা তাকালো তার বুকে মিশে থাকা ফুটফুটে মুখটার দিকে। এতটুকু মেয়েকে কোন পাষাণ মারতে চায়? ওরা কি মানুষ? গাড়ির টায়ারে টানা 2-3টে গুলি লাগতেই গাড়িটা ঝাঁকিয়ে সামনে বড় গাছটাই বাড়ি খেয়ে থমকে যায়। ধোঁয়ায় ভরে যায় ভেতরটা। ধ্রুবর মাথা গলিয়ে রক্ত বেরোচ্ছে। সে দ্রুত বলে, রোজা, ভয় পাবে না, গাড়িতেই থাকুন, নামবেন না, বস চলে আসবে। প্রিন্সেসকে আগলে রাখুন। ধ্রুব দুর্বলভাবে পিস্তল সহ বেরোলো। সম্ভবত জ্ঞান হারাবে। রোজা ডাকতে চাইল, কিন্তু ও পারল না। ভয়ে তার আত্মাসহ শরীর কাঁপছে। জানালার ভাঙা কাজ পুনরায় ভেঙে দরজা খোলার জন্য কেউ কসরত করতে চলেছে। সামনে কিছু গুলির আওয়াজ শোনা গেল। খুলে গেল রোজার পাশে জানালা দরজা। রোজা আর দেরি করে না, রীতির দিকে জানালার দরজা খুলে বেরিয়ে পড়ে। 7-8 জন লোক ঘিরে করে আছে সামনে। ধ্রুব সামনেই পড়ে আছে, চোখে মুখে রক্ত, সম্ভবত পায়ে গুলি লেগেছে। বড় করে রক্ত বেরোচ্ছে। ড্রাইভার চাচাকে মারা হয়েছে। ভদ্রলোক ওঠার চেষ্টা করেছে। রোজা রীতিকে নিচে পেছনে লুকায়। একজন চেঁচায়, প্রাণে বাঁচতে চাইলে সরে দাঁড়া, বাচ্চাকে দে। রোজার ভেতরটা ভয়ে কাঁপছিল, তবে নিজের জন্য নয়, রীতির জন্য। সে আর চোখে তাকালো পাশে ধ্রুবর পিস্তলটা পড়ে আছে। মুহূর্তেই তুলে নিল হাতে। এক হাতে রীতিকে নিচে পেছনে জড়িয়ে রেখে অন্য হাতে পিস্তল সামলে তাক করে রাখলো। মনে প্রাণে শপথ করলো, কেউ এগিয়ে এসে রীতিকে নিতে চাইলে রোজা গুলি করে ফেলবে। এতগুলো মানুষের সামনে সে কাঁপে না, ভয় সিটিয়ে যায় না, চোখে চোখ রেখে ট্রিগার প্রেস করে। ওভাবে ধীরে ধীরে পেছনে যেতে থাকে রীতিকে নিয়ে। বারবার করে বলে, কাছে আসার চেষ্টাও নয়, আই উইল শুট। তখন বাচ্চা চাওয়া ওই কালো লোকটাই হঠাৎ করে ছুটে আসতে চাইল রোজার দিকে। রোজা সচেতন হয়, ঢোক গিলে চোখ বুজে ট্রিগার প্রেস করে ফেলল। এক গুলি যেন সাহস এনে দিল।
এরপর পায়ের কাছে টানাগুলো করতে লাগলো। লেগে যায় লোকটার পায়ে। কেঁকিয়ে উঠে লোকটা পা ভেঙে বসে পড়ে রোজার সামনে পেছয়। ওই সময় সে দেখলো একসাথে অনেকগুলো কালো গাড়ি হাই স্পিডে ধেয়ে এসেছে। কারা এরা? এদের আরো লোক না তো? গাড়িগুলো এসে থামলো, উপস্থিত সবগুলো লোক জড়সড় হয়ে যায়। রোজার ওদিকে নজর নেই। সে নির্ভীক হয়ে উচ্চস্বরে বলল, ডোন্ট মুভ অল আস, আই উইল কিল ইউ অল। আদিল তখন গাড়ি থেকে ঝড়ের বেগে কেবলই নেমে দাঁড়িয়েছে। তার লোকেরা ইতিমধ্যে সবগুলো আক্রমণকারীকে আন্ডার কন্ট্রোল করতে নেমে পড়েছে। অথচ আদিল স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে অদূরে নারীর দিকে, যে দৃঢ়ভাবে অনরূপে দাঁড়িয়ে আছে তার মেয়েকে আগলে নিয়ে, যার হাতে পিস্তল তাক করা, যার চোখে কণ্ঠে আগুন আর রূপেও। রক্তাক্ত ধ্রুবকে একজন বডিগার্ড কাঁধে তুলে নিয়ে যাচ্ছে। ড্রাইভার চাচা কোনো মতো ভাঙা পা নিয়ে উঠতে উঠতে বললেন, মিস রোজা, দে আর উইথ আস, কাম ডাউন মাই চাইল্ড। রোজা কোনোভাবে শান্ত হতে পারছিল না। তাক করা পিস্তলটা নামাতেই তার সময়ের প্রয়োজন পড়ল। তার ভেতরে ঝড় বয়ে যাচ্ছিল। তার ডান পাটা ছোট্ট দুই হাতের পেছনে নিয়ে জড়িয়ে চোখ দুটো শক্ত করে বুঝেছিল রীতি। থরথর করে কাঁপছিল, ফোপাচ্ছিল নীরবে। হঠাৎ মিষ্টি এমন নিস্তব্ধতা উপলব্ধ করে তাকালো। অদূরে দাঁড়ানো স্তম্ভিত শরীরের মানুষটাকে দেখতে পেয়ে শব্দ করে কেঁদে উঠল, ড্যাডি, ড্যাড। আদিল মির্জা, রীতির বাবা। রোজার হাত সামান্য কাঁপে। হাত থেকে ফসকে পড়তে চায় পিস্তলটা। ভয়ে আত্মাটা যেন এইটুকুনি হয়েছিল, তেমনি শ্বাস গলায় আটকে ছিল। এবারে বড় করে শ্বাস ফেলল। তারা তখন বিপদমুক্ত, এতটুকু ভাবনারই যথেষ্ট ছিল শান্ত হওয়ার জন্য। নিজেকে শান্ত করল। পরপর নজরে এলো ওই কালো পোশাক পরিহিত লোকটার পা, যাকে সে গুলি করেছিল। রোজা হতবাক হয়ে নিজ হাতের পিস্তলটা দেখে, ভালোভাবে দেখে নিজের হাত। পর মুহূর্তেই এক ঝটকায় পিস্তলটা ফেলে দেয়। সে বাকরুদ্ধ। জীবন্ত এক মানুষকে গুলি করেছে। রোজা গুলি করেছে। মেয়ের কান্না মিশ্রিত কণ্ঠের ডাকে আদিল মির্জার ঘোর কাটে। ঘোর, হ্যাঁ ঘোরই ছিল। দ্রুত কয়েক কদম এগিয়ে গেল। দু পায়ের পাতায় ভর দিয়ে বসে দু হাতে মেলে দিতেই মেয়ে তার ছুটতে এলো কোলে। ছোট দু হাতে জড়িয়ে ধরল আদিলের গলা। গাড়ি মুখ বুজে ফুপিয়ে গেল। রীতিমতো বাচ্চা। মেয়েটার শরীরটা কাঁপছে তখনও। ড্যাডি। মেয়ের মাথায় সামনে ঠোঁট মুছে দিয়ে আদিল আওড়ালো, এই তো আমি সোনা, শান্ত হও। ড্যাডি ইজ হেয়ার ফর ইউ। দেখি, তাকাও। রীতির বাবার ঘাট থেকে মাথা উঠিয়ে তাকালো। চোখ মুখ লাল, কেঁদে কুটে চোখের পানি নাকের পানি এক করে রেখেছে। পেছনে দাঁড়িয়েছিল শান্ত। আদিলের ডান হাত। সে বেশ সাবলীলভাবে একটা পরিষ্কার রুমাল বের করে এগিয়ে ধরল। আদিলের রুমালটা নিয়ে মেয়ের নাকে মুখে যত্নের সাথে মুছিয়ে দিতে দিতে প্রশ্ন করে, এখনো ভয় লাগছে? রীতি মাথা নাড়িয়ে বোঝালো, ভয় লাগছে না। আরও জোরালোভাবে আদিলের গলা জড়িয়ে ধরতেই আদিল উঠে দাঁড়ালো মেয়েকে কোলে নিয়ে। রীতি ফিসফিস করে বলল, কিন্তু কিন্তু আমার স্নো হোয়াইট ভীষণ ভয় পেয়েছে ড্যাড। শি ওয়াজ সো স্কার্ড। আদিল ভ্রু তুলে তাকালো সামনে। রোজা ড্রাইভার চাচাকে সাহায্য করছিল গাড়িতে উঠে বসাতে। বয়স বেশি তার। তার ওপরও আবারও বৃদ্ধার কোমরে বেশ কয়েকটা বাড়ি মারা হয়েছে। স্বাভাবিক সে যে নিজে নিজে উঠতে পারছে না। রোজা তাকে উঠে আবারও পাথরের মতো দাঁড়িয়ে থাকলো গাড়ির সামনে। আর চোখে দেখলো কেমন সবগুলো আক্রমণকারীকে একটু শব্দ করা বাতিত ধরে বেঁধে গাড়িতে তোলা হচ্ছে। কিছুক্ষণের মাথায় রাস্তাঘাট পরিষ্কার, অথচ একটু আগেও পুরো রাস্তা ব্লকড ছিল। সাধারণ মানুষের জন্য এই দৃশ্যটি আতঙ্কজনক। শান্ত আদিলের নজর আর চোখে দেখে মাথাটা এগিয়ে এনে আস্তে করে বলল, বস, দ্যাট ইজ মিস রোজা, প্রিন্সেসের 11th ন্যানি। আদিল আপাতমস্তক দেখল কিছুক্ষণ। তখনকার তেজস্বিনী রূপটা নেই। মাথাটা নুইয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। আদিল সবসময়ই কাছের লোকদের প্রতি উদাসীন, সেভাবে খেয়ালই করে না। সেধে এলো। আদিল অনুমান করলো এই মেয়ে বুঝি তার সামনে কখনো আসেনি বা পড়েনি। 4 বছর ধরে এত ইনসিডেন্টস কিভাবে সম্ভব? এত চমৎকারভাবে ইনভিজিবল থাকাটাও তো একটা মারাত্মক গুণ বলতেই হয়। শেষ একবার যে আদিল মেয়েটাকে নিয়ে হাঁটা দিল গাড়ির দিকে। এলেন আদিল মির্জা ডান হাত। গাড়ি দরজা মেলে ধরে আছে। গাড়িতে উঠে বসতে বসতে আদিল শান্তকে ইশারা করে গেল আদিলের কারো গাড়ির সাথে। একই রকম দেখতে আরও দুটো গাড়ি সারিবদ্ধভাবে চলে যাচ্ছে। শান্ত আর চোখে রোজাকে দেখল। সবসময় মাথাটা নুইয়ে রেখে চলেছে। অযথা কিংবা প্রয়োজনে কোনোভাবেই সামনে পড়েনি। তাই হয়তোবা তেমন খেয়ালও করা হয়নি এতকাল। বেশ সুন্দরী, আগুন সুন্দরী বলা যেতেই পারে। তার উপর আবার বেশ ফিটনেস মেনটেন করে চলেছে। ফর্সা মুখে টানা টানা চোখ, ফুল লিপস, চোখা নাক, স্কিন কেমন চকচক করেছে। চুলের রংটা বাউন্ড, সম্ভবত কালার করা। চুলের রংটা কমপ্লিমেন্ট করেছে লুকসকে। শান্তর চোখে ভাসলো তার বসের স্তম্ভিত মুখটা। কিছু একটা ভেবে সে ভদ্রভাবে গাড়ির দরজা মেলে ধরল। মিস, উঠে বসুন। রোজা চেয়েছিল চকচকে দাম্ভিক গাড়িগুলোর দিকে। নিমেষে সে চোখের সীমানার বাইরে চলে গিয়েছে। রীতির জন্য তার
চিন্তা হচ্ছে মেয়েটা ভীষণ ভয় পেয়েছিল, কোথাও ব্যথা পেল কিনা। ভাবতে ভাবতে উঠে বসলো। ডাইভার্সিটি ভিন্ন একজন মানুষ বসে। রোজা বউ না হলে এটাও একজন বডিগার্ড। তার পাশেই শান্ত, কালো একটা স্যুট গায়ে, কানে ব্লুটুথ। কাকে যেন ইনস্ট্রাকশন দিচ্ছে। ডাইভ করছিল রাদিন। জিজ্ঞেস করলো, বস কি বললেন? টু ফাক দেম অল। রোজা সামান্য কাশল। শান্ত মুহূর্তেই ঘুরে তাকিয়ে মিষ্টি করে হাসলো। গাম্ভীর্যের মুখোশ হচ্ছে কেউ এতটা দ্রুত পাল্টাতে পারে তা জানা ছিল না। শান্ত হেসে হেসে প্রশ্ন করলো, মিস রোজা রাইট? মিস তো, মিসেস না? রাইট। রোজার অপ্রস্তুত হলেও বলল, মিস রোজা। সাচ আ নাইস নেমস, সো প্রেটি। ফুল নেম উঠবে। রোজা দুভ্রুয়ের মাঝে বাজ পড়ল, বিড়বিড় করলো, হোয়াটস রং উইথ দিস গাই? জানালার বাহিরে দৃষ্টি রেখে নির্বিকার কণ্ঠে জবাব দিল, আয়াত তালুকদার রোজা। রাদিন ভ্রু তুলল শান্তর দিকে আর চোখে চেয়ে। সেদিকে ধ্যান নেই শান্তর। উৎসাহের সাথে একের পর এক প্রশ্ন করে গেল, আপনার বাবা কি করেন মিস রোজা? আর ডেটিং সামওয়ান রাইট নাও? হোয়াট কাইন্ড অফ কার ডু ইউ ইউজ? আর ইউ? দু হাতে বুকে ভাঁজ করে বেশ সাবলীলভাবে কার করিয়ে তাকালো রোজা। শান্তর ওই শ্যামবর্ণ মুখটা ভালোভাবে দেখে এই যাত্রায় মিষ্টি করে হাসলো। প্রশ্ন করলো, ওই লোকগুলো কারা ছিল? মাস্টার মাইন্ড কে? তারা কেন মারতে চাচ্ছিল রেদিকে? শান্তর হাসি মুখ থেকে সরে গেল। মুখ বন্ধ করে ঘুরে বসলো আগের মতো। রোজা বিরক্তিতে উচ্চারণ করলো, বিড়বিড় করলো, সেইমলেস। নিজের মতো ফের তাকালো জানালার বাহিরে। শান্তর কিচিরমিচির বাতি তো এবারে একটু আরামবোধ হচ্ছে। মাথাটা ফেটে যাচ্ছিল। তার এখনো সবকিছু কেমন কল্পনা মনে হচ্ছে। রোজা যে সাধারণ একজন মেয়ে, যার দুনিয়া সাধারণ, অথচ রোজা যা সে করেছে তা তো সাধারণ কিছু না। চোখে পড়ল তার হাতে চকচকে লাল নেলপাইসের ওপরে। রোজা মনে আছে যখন নতুন সে রীতির নানি হিসেবে প্রবেশ করেছিল মির্জা বাড়ির এমন গম্ভীর পরিবেশে। সব সময়ের চাঞ্চল, নিজেকে সুন্দর করে রাখতে চাওয়া, সে একদম গুটিয়ে থাকতো। নিজেকে লুকিয়ে রাখতো, সাজগোজ করা বাদ দিয়ে দিল। যদি খারাপ কারো নজর পড়ে যায়, যদি কেউ তাকে বিরক্ত করে, তখন কি করবে অসহায় তারা? বাবার ব্যবসায় তখন লাল বত্তি চলেছে। ঢাকার সমস্যা, বাবার অসুস্থতা, ভাইয়ের পড়াশোনা, সব মিলিয়ে সে তখন অসহায়ের চরম পর্যায়ে। বড় সন্তান হিসেবে সব দায়িত্ব এসে পড়ল রোজার কাঁধে। তার এত ভালো একাডেমিক রেজাল্ট তখন বাচ্চাদের অপছন্দের খেলনায় রূপান্তরিত হলো। কোনো কাজে এলো, যদিও বা এলো, সেসব কাজের বেতন সীমিত। ওদের রোজার পোষাতে না, তখনই আল্লাহর অশেষ রহমতে সে এই কাজে সূত্র পায়। চড়া বেতন, তখনই 55,000 ছিল তার মাসিক বেতন, আর এখন তা প্রায় লাখের ঘরে। রিক্স বলেই তো এত টাকা। সন্ত্রাসের বাড়িতে এসে কাজ করা তো হয় বলাতেই তো এতটা সাধারণ কাজে এতটা পারিশ্রমিক সে পেয়ে এসেছে। নিজের পরিবারকে দাঁড় করাতে পেরেছে, নিজে লিড করতে পেরেছে স্বপ্নের জীবন। রোজা দীর্ঘশ্বাস ফেলল, তাকালো সামনে। রাদিল তখন ফিরে ফিরে তাকাচ্ছে। রোজা ভ্রু তুলতেই সে আগ্রহী দৃষ্টি ফিরিয়ে নিয়ে আওড়ালো, ডেঞ্জারাস। সামনে গাড়ি থেমেছে। এলেন দ্রুত বেরিয়ে এসে গাড়ির দরজা খুলে দাঁড়ালো। ঘুমন্ত মেঘ কোলে নিয়েই নেমে এলো আদিল মির্জা। সূর্যের আলো সোজা এসে পড়ল কালো কুচকুচে মেসি আন্ডারকাট চুলে। রোদ পড়ায় কেমন লাল দেখায় চুলগুলো। এলেন স্পষ্ট অনুভব করতে পারল বসের চওড়া মেজাজ। কাছে কোলে মেয়েকে দেখে এখনো ফেটে পড়েনি। নাইলে আদিল দুয়ারের কাছে গিয়ে থামল। শক্ত চোয়ালে সামান্য ডান পাশ করে কণ্ঠখানিক খাদে নামালো, খোঁজ লাগা, আই ওয়ান্ট দিস মাদার ফাকার। এলেন মাথা দোলালো। আদিল ভেতরে চলে গেলে বড় করে শ্বাস ফেলল। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। রীতিমতো ঝড় বয়ে গিয়েছিল তার ওপরে। কীভাবে যে তারা এত দ্রুত পৌঁছিয়েছে তা সে নিজেই জানে। গাড়ি না যেন প্লেন চালিয়েছে। কোন শালার মরার শখ জাগলো আবার? অবশ্য প্রতিনিয়তই কেউ না কেউ মরতেই চলেছে। আশেপাশে পৌঁছানোর আগেই এদের শ্মশান ঘাটে পাঠিয়েও দেওয়া হয়। এই শালার পুত কীভাবে যেন তাদের নজরের বাইরে চলে গেছে। ব্যাপার না, একবার পেয়ে নেই খোঁজটা। ডুবের কী অবস্থা? এনিথিং সিরিয়াস? জাকির সহ আরও 15 জন দাঁড়িয়েছিল পেছনে। জাকির উত্তর করলো, পায়ে গুলি লেগেছে, মাথায় চোট পেয়েছে, মাসখানেক বেড রেস্ট তো করতেই হবে। এলেন আচমকা ফিরে তাকালো, কণ্ঠে খাদি নামিয়ে প্রশ্ন করলো, ওই টাকলার পায়ে গুলি কি সত্যি মেয়েটা করেছে? মিস রোজা, প্রিন্সেসের নানি। এলেন আশ্চর্যই হলো, বিড়বিড় করলো, সামথিং। রোজার তক্ষুনি গাড়িটা এসে থামলো। চকিতে ফিরে তাকালো এলেন। তখন ঝামেলায় এই মিস রোজাকে দেখা হয়ে ওঠেনি। রোজা গাড়ি থেকে নেমে এলো স্বাভাবিকভাবেই। সঙ্গে সঙ্গে এতগুলো চোখের দৃষ্টি অপ্রস্তুত হলো। চোখ মুখ কুচকাতেই সে রোবটের মতো নিজের দৃষ্টি ফিরিয়ে নিল। শান্ত গাড়ি থেকে নেমে এসে বিনয়ের সাথে বলল, মিস, কাম উইথ মি, বস আপনার সাথে কথা বলবেন। রোজা জানে, বুঝেছে আজ সম্মুখ হতেই হবে। এত বড় ঝামেলা হলো যেহেতু, দেখা করে কথা তো বলবেনই। কিন্তু রোজা সত্য বলতে যেতে ইচ্ছে করছে না।
তার এখনকার কারোর সাথে কথা বলতে, সামনাসামনি দাঁড়াতে ভালো লাগছে না। এক কথায় রীতিপাতে কিছু ভালো লাগে না। সে যেমন লুকিয়েছিল অমনই থাকতে চায়। তা কি আর সম্ভব? শান্ত পুনরায় ডাকতেই রোজা পা বাড়ালো ভেতরে। রোজা বিশ্রীভাবে সংকোচবোধ হচ্ছে। কেন হচ্ছে? কোনোভাবেই মনের এই খচখচে অনুভূতি দূর করা যাচ্ছে না। যত সে এগোচ্ছে তত মনে হচ্ছে মনের অস্বস্তি বেড়ে যাচ্ছে। রীতির সামনে বসা শান্ত দাঁড়িয়ে পড়ল, হাত নাড়িয়ে ভেতরে প্রবেশের ইশারা করল। রোজা কিছুটা সময় দাঁড়িয়ে থমকালো, বড় করে দম নিয়ে স্বাভাবিক হলো। অবশেষে পা বাড়ালো ভেতরে। অন্ধকার রুমে হলদে ড্রিম লাইট জ্বলছে, যার মৃদু আলোয় বোঝা যাচ্ছে আদিল মির্জা সোফায় বসে আছে। তার ওরতে রীতি মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। রোজা মাথাটা নুইয়ে এসে দাঁড়ালো সোফার থেকে খানিকটা দূরে। আর চোখে দেখল আদিল ডান হাতে রীতির মাথায় হাত বুলিয়ে চলেছে, বাম হাতটা সোফার হাতলে এলিয়ে রাখা। তার দৃষ্টিও নিজের মেয়ের মুখের উপরে আবদ্ধ। রোজা দৃষ্টি নামিয়ে যথাসম্ভব কণ্ঠ নামিয়ে সালাম জানালো। আসসালামু আলাইকুম স্যার। আদিল চকিতে তাকালো। মৃদু আলোয় স্পষ্ট দেখা গেল না অদূরে দাঁড়ানো নারীর মুখ, অথচ আদিলের চোখের পাতায় এখনো তখনকার ওই দুঃসাহসিক কাণ্ডের দৃশ্য ভেসে বেড়াচ্ছে। তেজস্বী কণ্ঠে বলা কথাগুলো, ধারালো চোখের দৃষ্টি, বুকের দিকে তাক করে রাখা পিস্তল ধরে রাখা। সোফার হাতলে রাখা আদিলের হাতটা দুটো চুটকি বাজতেই দুয়ারে দাঁড়ানো শান্ত ভেতরে এলো। বস, রুমে সবগুলো লাইট জ্বালিয়ে দে। রোজা সামান্য হক চকালো। এমনিতেই তো ভালো ছিল, লাইট জ্বালানোর কি প্রয়োজন? শান্ত দ্রুত হাতে লাইটের সুইচগুলো টিপে দিয়েছে। দপদপে সাদা বাল্বের আলোয় রোজার চোখ দুটো কুচকুচে আসতে চাইলেও সে কুচকালো না। চোখ মুখ স্বাভাবিক রাখার চেষ্টা করলো। আদিল তাকিয়েছিল তখনও। উজ্জ্বল আলোয় সময় নিয়ে দেখল। অনেকটা সময় পর মুখ খুলল, মাথা তোলো। রোজার কপাল কুচকে আসতে চাইল। তুমি সম্বোধন শুনে, তবে কোচকারও না, দৃষ্টি তুলে তাকালেও না, শুধু মাথাটা তুললো, দৃষ্টি নামিয়েই রাখলো। পরপর অমন কারো কণ্ঠে ফের আদেশ করলো, ক্লোজ, কাম ক্লোজার। রোজার অস্বস্তি এবারে কিঞ্চিত ভয়ের দিকে মোড় নেয়। সে বরাবরই ভয় পেয়ে এসেছে এই ধরনের মানুষের সাথে জড়িয়ে যাওয়ার ভাবনাতেই। 4 পা এগোতে গিয়ে দাঁড়াতেই আদিল পুনরায় আদেশ করে, লুক অ্যাট মি। রোজে তাকালো, চোখে চোখ পড়ল। আদিলের দৃষ্টিতে পড়ে কেমন অদ্ভুতভাবে এক ভয়ঙ্কর শিহরণ বয়ে গেল তার শরীর জুড়ে। ওই ধূসর রঙা চোখে 2 সেকেন্ডের জন্যই তার কেমন যেন আকুতি দিয়ে উঠল। দম বন্ধ হয়ে আসতে চাইল। নিজেকে স্বাভাবিক রাখাটাই কেমন কঠিন হয়ে দাঁড়ালো। নাম? রোজা সরাসরি চোখে আর তাকিয়ে থাকতে পারল না। মুখে চেয়ে জবাবে বলল, রোজা। আদিল বিড়বিড় করে নামটা, রোজ আ। আদিল নিবিড়ভাবে চোখে দেখে মেয়েটার মুখের এক একটি গড়ন। লম্বা সময় ধরে নীরবে শুধু দেখেই গেল। সময় নিয়ে বলল, টুডে ইউ ডিড আ গ্রেট জব। কি চাই তোমার? রোজা স্পষ্ট কণ্ঠে বলল, আমার দায়িত্ব ছিল, দায়িত্বটুকু পালন করেছি শুধু। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং স্যার, থ্যাংক ইউ। আদিল আবারও নীরব হয়ে পড়ল। রোজা ধৈর্য ফুরিয়ে যাচ্ছে, অস্বস্তিতে বিরক্ত লাগছে, মাথা গরম হচ্ছে। কখন থেকে এমন দাঁড় করিয়ে তাকিয়ে থাকার মানে কি? রোজার মুখে কিছু লেগে আছে? রোজা যখন ভাবল মুখ খুলে সে বেরিয়ে যাওয়ার অনুমতি চাইবে, তখনই আদিল মুখ খুলে, আমার মেয়ে। সে কলড ইউ স্নো হোয়াইট। কেন? রোজা লজ্জা পেল আনমনে। রীতি তাকে স্নো হোয়াইট ডাকার কারণ বাচ্চাটার নাকি মনে হয় সে ওর পছন্দের ডিজনি প্রিন্সেসের চরিত্র স্নো হোয়াইট এর মতো ফর্সা। সেটা কি বলা যায়? রোজা নির্বিকার থেকে অন্য কিছু বলতে চাইল, ওর পছন্দের প্রিন্সেস। আদিল ভাবুক গলায় নিজেই বলল, মেবি বিকজ ইউ আর হোয়াইট অ্যাজ স্নো। রোজা অপ্রস্তুত হয়, সাথে বিরক্তিও, নিজে নিজেই আওড়ায়। জানিসই যখন তাহলে প্রশ্ন করলি কেন? প্রশ্ন করে আবার নিজেই বলতেছিস কেন বচ্চাত? কিন্তু মুখে সে কিছুই বলল না। দোয়া দরুদ পড়তে থাকলো সে দ্রুত তাকে চলে যেতে বলে। আর কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলে রোজা দম বন্ধ হয়ে মারা যাবে। আল্লাহ যেন রোজার ডাক শোনে। শান্ত হঠাৎ করে এসে আদিল মির্জা কানে কিছু বলল। মুহূর্তেই তার গাঢ় দৃষ্টি সরল রোজার থেকে। রোজা হাঁপ ছেড়ে বাঁচল, বড় করে শ্বাস ফেলল। মেয়েটাকে 2 হাতে কোলে নিয়ে উঠে দাঁড়ালো আদিল। বিছানায় শুয়ে দিতে গেলে রীতি ঘুমির করে শক্ত করে হাত ধরল। ড্যাডি, ড্যাডিস হিয়ার সোনা। হৃদির হাতের বাঁধন আলগা হতে ওকে কম্পিউটারে ঢেকে সোজা হয়ে দাঁড়ালো আদিল। শান্তর হাতে অফ হোয়াইট রঙের কোটটা তার হাত থেকে নিয়ে পড়তে পড়তে আদিল আরেকবার তাকালো রোজার দিকে। এরপর বেরিয়ে গেল দ্রুত কদমে। রোজা প্রাণ ভরে শ্বাস নিল। এতক্ষণ মনে হচ্ছিল রুমের টেম্পারেচার হাইয়েস্ট মাউন্টেনের চূড়ায়। একটা মানুষের উপস্থিতি এতটা কারো কিভাবে হতে পারে? রোজার ফোন ভাইব্রেট হচ্ছে। কল করেছে জিহাদ। কল রিসিভ করতে সে বারান্দায় এলো। এটাই যেন তার অন্যতম ভুল। নিচটা পুরো দৃশ্যমান।
ছোট গাড়ির পাশে দাঁড়ানো সারিবদ্ধ বডিগার্ডদের এক একটাকে যেই লোক 4-5টা লাথি মারল সে অন্য কেউ নয়, স্বয়ং আদিল মির্জা। সম্ভবত গালিগালাজও করেছে, স্পষ্ট শোনা গেল না। রোজার শ্বাস আটকে গেল। সে দ্রুত ভেতরে ফিরে এলো। জিয়াদের কলটা আর রিসিভ করা হলো না। পরিতে মেসেজ পাঠালো। এর মধ্যে রীতির ঘুম ভেঙে গেছে। সে উঠে বসেছে, নিবু নিবু চোখে চেয়ে আছে। স্নো হোয়াইট, আর ইউ হার্ট? রোজা মিষ্টি করে হাসে। দু হাতে রীতিকে কোলে নিয়ে নরম সরে কালে চুমু খায়। বলে, একটুও না। তোমার বলো, খারাপ লাগছে এখনো? ভয় হচ্ছে? রীতি হাসলো। রোজার বুকে মিশে গিয়ে ফটো ফটো করে বলল, ডোন্ট ইউ নো মাই ড্যাড? আহ! রীতি হাপুষ্টকে চেয়ে আওড়ালো। আমার বাবা আদিল মির্জা। কোনো ভয় পাবা না। কেন ভয় পাবো আমি? রোজা এই যাত্রায় বুঝলো রক্তের কত শক্তি। এমন নাদোষ নুদোষ একটা বাচ্চা মেয়ে, অথচ ঠিকই পিতার ছায়ার তলানি থেকে বিগড়ে যাচ্ছে। রীতির গাল টেনে রোজা হেসে বলল, বিড়িবিড়িতে হারিয়ে আছে। এখানে এক রুমে 12 জন লোককে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। শরীরে কাপড় নেই, আঘাতে জর্জরিত পড়ে শরীর। রক্ত মেখে আছে ফ্লোরে, ফ্লোরে পড়েছে, আর্তনাদ করে যাচ্ছে। সেই লোকটাই সকালের টাকওয়ালা মানুষ যার পায়ে রোজা গুলি করেছিল। সেই জখমিত পায়ের ওপরে আদিলের পাটা চেপে রেখেছে শক্ত করে, যা প্রতি সেকেন্ডে আরও গাঢ় হচ্ছে। সাথে লোকটার আর্তনাদ, মুখের মধ্যে কাপড় গোছা অবস্থাতেই কেমন আর্তনাদ অস্পষ্টভাবে চতুর্দিকে ছড়িয়ে আছে। আদিল হাত বাড়াতে একটা মেশিন এগিয়ে দিলে এলেন। ওটার মধ্যে খুব সাবলীলভাবে লোকটার হাতের একটি আঙ্গুল রাখা। এক চাপে পুরো আঙ্গুলটা কেটে ফেলল। রক্তে আর্তনাতে ভরে উঠে এলো রুমের দেওয়ালগুলো। পুনরায় আরেকটা আঙ্গুল বসে ভীষণ শান্ত কণ্ঠে আদিল প্রশ্ন করল, কে পাঠিয়েছে? লোকটা হাসপাস করছে, কিছু বলতে চাইছে, তাতে তার মুখ থেকে গুজে রাখা কাপড় সরানো হলো না। আদিল পুনরায় আরেকটা আঙ্গুল কেটে একটা কাপড়টা সরালো। লোকটা সঙ্গে সঙ্গে বলে ফেলল, নাদিম নাদিম পাঠিয়েছে। আমি নিত্য। পর মুহূর্তেই পিস্তলের 12টা বুলেটের শব্দে বাংলোক সহ কেঁপে উঠল। পরপরই নিস্তব্ধতা, রক্তে ভেসে গেল জমিন। আদিল বেরিয়ে এলো রুম থেকে। পেছনে শান্ত ও এলেনও বেরিয়ে এসেছে। এলেন তাদের লোকদের কিছু আড়াল করার আদেশ ছুড়ে বসের সাথে গাড়িতে চড়ে বসল। গাড়িগুলো বেরিয়ে এসেছে বাংলো থেকে। এলেন শান্তসহ বাকিরাও লক্ষ্য করলো তাদের বসের ভাবুক মুখ। গাড়ি ব্যাক সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে রেখেছে, কি যেন ভাবছে। অন্য কোথাও ধার নেই। এলেন সন্দেহ চোখে তাকায় শান্তর দিকে। শান্ত চোখ পিটপিট করছিল, যা তার সন্দেহ হচ্ছে সেই পথে এগোলো। বস, বস। আদিল সময় নিয়ে জবাবে নাক মুখ দিয়ে শব্দ করে, শান্ত গলাটা ছেড়ে বলে, ওনার নাম আয়াত তালুকদার রোজা, মিস রোজা, নট মিসেস। আদিল চোখ মেলে তাকালো শান্তর দিকে। শান্ত মিয়ে এলো। বল অনুমান করলো নাকি বেতের বাড়ি খেতে হবে নাকি? আদিল চোখের পলকে এলেনের হাত থেকে ডকুমেন্ট করা ফাইল নিয়ে ওটা দিয়ে শান্তর মাথায় কয়েকটা বাড়ি মারতেই শান্ত মাথা ধরে সরে গেল কিছুটা, তবে ঠিক ঠোঁট চেপে হাসলো। গলাটা ছেড়ে আবার বলতে শুরু করলো, নাম রোজা, বাবা মায়ের বড় সন্তান, ছোট একটা ভাই আছে আজিজুল তালুকদার এবং মা নিপা শিকদার। এলেন হতবাক হয়ে বলল, কাজের আলাপ করছিলাম, হঠাৎ মেয়ে মানুষের বৃত্তান্ত নিয়ে আলাপ তুললি কেন? শান্তনাক সিটকিয়ে আপাতমস্তক এলেনকে পরোক্ষ করে মুখ ঘুরিয়ে নিল। তাকালো আদিল মির্জার দিকে। সে হাতের ফোনটা ঘুরোচ্ছে। আদিল অনেকটা সময় কথা বলল না। ধীর কণ্ঠে অনেকক্ষণ পর জিজ্ঞেস করে, এই? শান্ত যেন পড়াশোনা করে এসেছে রোজা সম্পর্কে। 29। আদিল আপন মনে আওড়ালো, শি লুকস ইয়াং। এলেন নড়ে চড়ে উঠে বড় বড় চোখে তাকাই শান্তর চোখে। শান্ত ভ্রু নাচাই, মুচকি হাসিতে চোয়াল নড়ছে। রাত তখন 10টা নয়। আজিজুল সাহেব ড্রয়িং রুমে বসে আছেন মেয়ের অপেক্ষায়। সাধারণত মেয়ে তার 9টার মধ্যে বাড়ি ফেরে। আজ এমন দেরি হওয়াতে কিছুটা চিন্তিত তিনি। কল করেছিলেন 2বার, ফোন বন্ধ। ও সময়ে কলিং বেল বাজল। নিপা বেগম রান্না করেছিলেন। সন্ধ্যার রান্না এখন আবার গরম করতে চুলায় বসিয়েছেন। হাত দুটো ওড়নায় মুছতে মুছতে এগোলেন দরজা খুলতে খুলতে বললেন, আজ এত দেরি কেন? তোর বাকি কথা মুখের মধ্যে আটকে গেল বাজে ভাবে। বয়স সিটিয়ে গেলেন। ক্রমান্বয়ে কয়েক পা পেছনে চলে এলেন। অস্পষ্ট গলায় আর্তনাদ করলেন। আজিজুল সাহেব দাঁড়াতে পারলেও ভালোভাবে হাঁটতে পারেন না। পা দুটো তার দুর্বল। সেই পা জোড়া নিয়ে ছুটে এলেন, চাইলেন স্ত্রীর আতঙ্কিত মুখটা দেখে। কোনো রকমে এসে দরজার সামনে দাঁড়ালো। লম্বা বিশাল দেখি পুরুষ মানুষ দেখে সামান্য কাঁপলেন। আপনারা? শান্ত, এলেন, রনি, স্বপন সহ বাকিরা কালো পোশাকে আবদ্ধ, সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে দুটো বিভাগে দাঁড়িয়ে আছে মধ্যে যাওয়ার পথ রেখে। মধ্যের ওই পথটুকুটে হেঁটে এগিয়ে আসছে আদিল মির্জা। গায়ে সকালের পোশাক, ধূসর চোখে হালকা পাতলা ঠোঁটের আশেপাশে হাসির হটকুও নেই। বসার হয়ে শান্ত দ্য বাটারফ্লাওয়ার অব দেয়ার গ্রুপ এগিয়ে এলেন
কথা বলার জন্য। গাল ভরে হেসে হাতে ফুলের বুকেটা নিয়ে হাতে দিতে নিয়ে বলল, ভয় পাবেন না মিস্টার তালুকদার, শান্ত হন। হাতে ফুলের বুকে নিয়ে ভদ্রলোককে আহমকের মতো আদিলকে দেখলেন। আদিল দুয়ার পেরিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে জানালো, আদিল মির্জা। নিপা বেগম আতকে উঠলেন, বড় বড় চোখে তাকালেন স্বামীর দিকে। আজিজুল সাহেব নিজেকে সামনে নিয়েছেন, ঠোঁটে হাসি আনার চেষ্টা করে বলল, আসুন না স্যার, বসুন। অথচ তার আসুন বলার কারণ নেই। আদিল বলার আগেই ঢুকেছে ভেতরে। চতুর্দিকে দেখতে দেখতে গিয়ে বসলো সোফায়। তার পিছু পিছু কয়েকজন বডিগার্ড এলো। হাতের সরঞ্জামগুলো সারিবদ্ধভাবে রেখে গেল একপাশে। আদিলের চোখ গেল সামনের দেওয়ালে। রোজার বড় একটা ছবির ফ্রেম টাঙানো। ছবিতে সে আউটডোরে স্পোর্ট ড্রেস পরে আছে, হাতে বাস্কেটবল। সম্ভবত বয়সটা 20-এর দিকে। নিপা বেগম কাঁপতে কাঁপতে রান্নাঘরে গেলেন অতিথি আপ্যায়নের জন্য নাস্তা পানির ব্যবস্থা করতে। আজিজুল সাহেব দুর্বল পা নিয়ে দাঁড়িয়ে আছেন। সে যে দাঁড়িয়ে আছে তা আদিল খেয়াল করলো অনেকটা সময় পর। ছবির থেকে দৃষ্টি সরিয়ে বলল, বসুন মিস্টার তালুকদার। আজিজুল সাহেবের কপালে ঘাম জমল। ওপর পাশে বসলেন গুটিসুটি মেরে। বিনয়ী হয়ে জিজ্ঞেস করলেন, স্যারের হঠাৎ আগমনের কারণ? আদিলের সোফার পেছনে দুপাশে দাঁড়িয়ে থাকা শান্ত আর এলেন, বাকিরা সব দুয়ারে দাঁড়িয়ে। এতগুলো মানুষ বারবার নজর এলে মিয়ে যাচ্ছেন আজিজুল সাহেব। তার হৃদরোগের সমস্যা থেকে থাকলে নির্ঘাত আজ এই কিছু একটা হয়ে যেত। আপনার মেয়ে মিস রোজা, শি ইজ টু গুড টু বি ট্রু। শি হ্যাজ ডান মি আ গ্রেট ফেভার। আমি বিপরীতে কিছু করতে চাই। শুনেছি আপনার চিকিৎসা এখনও চলমান। এই দেশের বেস্ট হাসপাতালে আমি আপনার ভবিষ্যতের সকল চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি ফর ফ্রি। ইউজ দ্যাট হসপিটাল অ্যাজ ইয়োর্স। আমার বডিগার্ড বাকিটা আপনাকে বুঝিয়ে দেবে। আজিজুল সাহেব বোকার মতো বললেন, হ্যাঁ, জি 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 আচ্ছা। রাজু পড়তে বসেছিল কানে ইয়ারপোর্টস দিয়ে। হঠাৎ করে আওয়াজ শুনে বেরিয়ে এলে হতভম্ব হলো সে। তোতলালো, কারা আপনারা? শান্ত আদিলের কানের কাছে ছেলেটার পরিচয় জানালো, মিস রোজার ছোট ভাই। আদিল আঙ্গুলের ইশারায় কাছে আসার ইশারা দিলে ছেলেটা কাঁচুমাচু ভঙ্গিতে এগিয়ে আসে। আদিল মুখটা ভালোভাবে দেখে। মিস রোজার সাথে চেহারার মিল নেই। ছেলে মায়ের মতো আর মেয়ে বাবার মতো হয়েছে। আজিজুল সাহেবের গায়ের রংটা এখন একটু ময়লা দেখালেও বোঝার উপায় আছে যে ভদ্রলোক ধপধপে ফর্সা গায়ের রঙের ছিলেন। শান্ত চাপা গলায় বলল, বস, মেয়ের বাবার মতো হওয়া মানে লক্ষ্মী। বাবা চাচিরা মা চাচিরা বলেন মিস রোজা ভীষণ লক্ষ্মী। আদিল পুরো তুলে তাকালো। বেচারা হাসপাস করে ফের সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। নিপা বেগম কাঁপতে কাঁপতে এসেছেন ট্রে হাতে। ট্রে ধরা হাতটা ঠকঠক করে কাঁপছে। আদিল সর্বদাই আনন্দ পেয়ে এসেছে। যখন কেউ তাকে দেখে কাঁপে, ভয় পায়। আজও বোধহয় সে অসন্তুষ্ট হলো। গটগট করে উঠে দাঁড়িয়ে বেরিয়ে এলো। মিস রোজা তো ভীষণ সাহসী। তার মা বাবা এমন ভীতু কেন? রোজা বাড়ি ফিরতে দেরি হলো ভীষণ। তার উপরে ফোনেও আর চার্জ নেই, বন্ধ হয়ে পড়ে আছে। সে কলিং বেল বাজালে দরজা খুলে দিল রাজু। বেচারা মুখটা শুকনো হয়ে আছে। রোজা হাত বাড়িয়ে গাল ছুঁয়ে নিশ্চিত গলায় প্রশ্ন, শরীর খারাপ নাকি? মুখটা এতটুকুনি হয়ে আছে কেন? বলতে বলতে ভেতরে প্রবেশ করে আরও আশ্চর্য হলো। বসার করে বেশ কিছু প্যাকেজ সুন্দরভাবে সাজিয়ে রাখা। সেগুলো একটু পরপর নিপা বেগম দেখছেন। এই যাত্রায় রাজুও গিয়ে বসলো ওগুলোর সামনে। আজিজুল সাহেব বিয়ের দিকে চেয়ে আছেন আশ্চর্য নিয়ে। বাবা মা দুজনের মুখের অবস্থা অবর্ণনীয়। কি হয়েছে? এসব কে পাঠালো? নিপা বেগম মেয়ের হাত টেনে সোফায় বসালেন। রোজা বোকার মতো ভ্রু তুলল। আজিজুল সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আদিল মির্জা এসেছিলেন। রোজা এতটাই চমকায় যে সে দাঁড়িয়ে পড়ল। কি? নিপা বেগম মেয়েকে পুনরায় টেনে বসালেন। এসেছিল, তুই নাকি অনেক বড় উপকার করেছিস তার, বিপরীতে সেও কিছু করতে চায়। তোর বাবার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে বিরাট বড় হাসপাতালে। এইসবই সেই এনেছে। রোজা হতবাক, আশ্চর্য। বলদের মতো কিছুক্ষণ মুখটা হা করে রাখলো। নিজেকে ধাতস্থ করতে সময় লাগলো তার। আজিজুল সাহেব মুখ্য বিষয়ে প্রশ্ন করলেন, কি করেছিস মা? কোন উপকারের কথা বলেছেন? রোজা মিথ্যা বলতে চায় না, কিন্তু সত্যও বলাও সম্ভব হচ্ছে না। ওসব শুনলে ভয় পাই তারা, আতঙ্কিত হবেন। অগত্যা একটু ঘুরিয়ে বলল, রীতি অসুস্থ হয়, আমি ওর দেখভাল করি, এই জন্য হয়তো বা। রাজু এসে চকচকে চোখে চেয়ে বলল, আপু খুলি দেখি কি পাঠিয়েছেন। রোজা দীর্ঘশ্বাস ফেলল। উনি মালিক, রোজা সামান্য চাকর। মালিক খুশি হয়ে উপহার দিয়েছে, না করার সাথে কি তার মতন নগণ্য কারো আছে? অগত্য মাথা তোলায়। রাজু ছুটে যায় প্যাকেটগুলো খুলতে। সম্ভবত মানুষ বুঝে কেনাকাটা করা হয়েছে। যেমন আজিজুল সাহেবের জন্য স্পেশাল এক ধরনের পাইপ স্মোকিং পাঠিয়েছেন, যা থেকে আজিজুল সাহেবের চোখ ছানা বড়া। তিনি লুকিয়ে স্মোক করেন মেয়ের ভয়ে। রোজা বিরক্ত হলো। পাইপ স্মোকিংয়ের প্যাকেটটা নিজের কাছে রাখলো, বলেও বাবার হাতে যেতে দিল না। নিপা বেগমের জন্য 3টে সুন্দর বেনারসি শাড়ি ভদ্রমহিলা ভীষণ পছন্দ করেছেন।
রাজুর জন্য একটি গেমিং সেট, যেটা দেখে ও কিছুক্ষণ স্তব্ধ হয়েছিল। এরপর এমন চিৎকার করলো যে পুরো ফ্ল্যাট কেঁপে উঠল। রোজা নির্বিকার হয়ে দেখলো, সব বুঝলো, বেশ দামি গেমিং সেট। সে দীর্ঘশ্বাস পেলে নিজের রুমে এলো, মনে মনে আশা রাখলো এইটুকুনোতেই যেই কাহিনী শেষ হয়, আর যেন কোনো দায়বদ্ধতা জড়াতে না হয়। তার কি জন্য যেন ভয় হচ্ছে, অদ্ভুত কিছুর ভয়। তারা সাধারণ সাবলীল জীবনে ঝড় আসার ভয়। নিপা বেগম প্লেটে ভাত তরকারি সাজিয়ে নিয়ে এলেন রোজার রুমে। রোজা সবে গোসল সেরে বিছানায় বসেছে, চুলে হেয়ার মাস্ক দিয়েছে, 20 মিনিট রাখবে। মুখে একটা মাস্ক লাগাতে লাগাতে বলল, খিদে নেই মা? এসব বলিস না তো, রাগ লাগে আমার, আহা কর। রোজা শব্দ করে হাসলো। 29 বয়সী মেয়েকে এখনো হাত ধরে খাবার খাইয়ে দিচ্ছে, তা মানুষ জানলে হয়তো হাসবে তার উপরে। নিপা বেগম এক নোলা ভাত রোজার মুখে পুরে আওড়ালেন, হাসুক, আবার বয়ে যাবে। আমার মেয়ের বয় 40 হোক অথবা 50, তাতে কি, যতদিন বল আছে আমি খাইয়ে দেবই। রোজা আচমকা মুখ বাড়িয়ে মায়ের ঠোঁটে চুমু খেয়ে বলল, এখন তুমি খাইয়ে দিচ্ছ, বৃদ্ধকালে আমি খাইয়ে দেব তোমাকে, সৎবোধ। হাসলেন নিপা বেগম, মেয়েকে খাইয়ে খালি প্লেট নিয়ে চলে গেলেন। রোজা চুল ধুয়ে এসে বসলো ড্রেসিং টেবিলের সামনে। ব্লো ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুকাতে ভাবলো হৃদের কথা। আজ মেয়েটা ভীষণ বায়না করছিল, চাচ্ছিল রোজা যেন ওর সাথে থাকে, একসাথে ঘুমোয়। বারবার বলছিল ওর একা ঘুমোতে ভালো লাগে না। তবে কি যে ভীষণ কষ্ট হচ্ছিল রোজার, সে যে একটু হৃদের কষ্ট সহ্য করতে পারে না ওর ইচ্ছাদের অপূর্ণ রাখতে। এলেন ফোনে কথা বলে এসে আদিলের কানের কাছে দিয়ে কণ্ঠে জানালো, বস, নাপদিনের খোঁজ পাওয়া গেছে। রাইট নাও ক্যাসিনোতে আছেন, গ্যামেলিং করছেন। আদিলের জোয়ার শক্ত হলো কিছুক্ষণের জন্য মাত্র, পর মুহূর্তে মেয়ের সান্নিধ্য অনুভব করে শান্ত হয়। বিপরীতে কিছু বলল না। কাঁধে জগৎ সংসারে কাজের ভার থাকা সত্ত্বেও সে দিব্যি মেয়েকে নিয়ে বসে আছে লিভিং রুমের ডিভানে। তার বাম পাশে শান্ত আর এলেন দাঁড়িয়ে আছে, ফ্লোরে পুতুলের স্তূপ। রীতি আইপ্যাড হাতে নিয়ে বসে আছে বাবার কোলে। তার ঘুম আসছে না, অনেকক্ষণ ধরে বায়না করেছে এটা সেটার। রাত তখন 12টা 15। ঘেটে কোটে কি যেন দেখছে। আদিল একটা ফাইল বাম হাতে ধরে নজর বোলাচ্ছে। হঠাৎ রীতি উচ্ছ্বাসে ফেটে পড়ল, ড্যাডি, লুক অ্যাট দিস পিকচার, ইজন্ট ইট বিউটিফুল? আদিল অনাগ্রহী হওয়া সত্ত্বেও মেয়ের বাড়িয়ে দেওয়া আইপ্যাডের স্ক্রিনে তাকালো। তারপর আর দৃষ্টি ফেরাতে পারল না অনেকটা সময় যাবৎ। স্ক্রিনে একটি ছবি, মিস রোজা আর তার মেয়ে রীতি, পরনে দুজনেরই লাল রঙের পোশাক। সম্ভবত ছবিটি রীতির স্কুলে তোলা, কোনো প্রোগ্রাম ছিল বুঝি। আদিল কিছুক্ষণ চেয়ে থাকে, দৃষ্টি ফেরালো, বলল, সোনা, এবার তোমাকে ঘুমোতে হবে। স্লিপ টাইম ফর ড্যাডি, আর দুষ্টুমি করা যাবে না। রীতি এবারে বাতো মেয়ের মতো মাথা দোলালো। চোখ দুটো ছোট ছোট হয়ে আসছে ওর। বাবার গালে ছোট্ট ঠোঁট ছুঁয়ে দিল। আইপ্যাড টিফানে রেখেই মারিয়ম বেগমের হাত ধরে উপরে চলে গেল। আদিল আরাম করে বসলো এবার। বাম হাতটা ডিভানের হাতলে রেখে ডান হাতের আইপ্যাডটা তুলে নিতে নিতে বলল, দ্যাট ড্যান্সার গার্ল, ওয়াজ শি অ্যাবল টু সিডিউস হিম? পেরেছে, সম্ভবত রাত কাটাবে ওখানেই। আদিলের নাক মুখে শব্দ করে আইপ্যাডের ফটোসে ঢুকে এক এক করে ছবিগুলো দেখতে থাকলো। মিস রোজার সাথে রীতির অনেকগুলো ছবি, ভিডিও। মিস রোজার একার ছবিও আছে, সম্ভবত রীতি তুলেছে। আদিলের যখন ঘোর কাটলো ততক্ষণে সে আশ্চর্য হয়ে খেয়াল করলো 15 মিনিট ধরে সে ছবি ভিডিও দেখে গেছে। হয়তো বিহ্বল হয়ে দৃষ্টি তুলে দেখলো এলেনের চেহারাটাই ঝুলে আছে, শান্ত অশান্ত দৃষ্টিতে এবারে তাকাচ্ছে। আদিল আইপ্যাড রেখে উঠে দাঁড়ালো, গলাটা পরিষ্কার করে গম্ভীর মুখে বলল, লেটস গো। শান্ত বসের পেছনে চললো তখনই, কিছু পা গিয়ে ফিরে এলো। সোফা থেকে আইপ্যাডটা তুলে নিয়ে গেল সাথে করে। এলেন বিরক্ত হলো, সাথে আশ্চর্য। এই রাত করে মোট 8টা গাড়ি একসাথে বেরোলো মির্জা বাড়ি থেকে। শুনছান নীরবতা জুড়ে রাস্তা, ল্যাম্পপোস্টের আলোয় মেইন রোডে ছোট কালো রঙের এতগুলো গাড়ি একসাথে যাওয়াটা রাজকীয় দেখালো। ভীত সৃষ্টি করলো পারদর্শী। এটা এখানে কেন? আদিলের প্রশ্নে মিয়ে গেল শান্ত। তাকালো বসের মুখের দিকে, রেগে আছে নাকি বুঝতে পারলো না। আইপ্যাডটা সে পাকামো করে এনেছে, পাকামোতে সে বরাবরই সেরা। এলেন নাক মুখ কুচকালো। শান্ত বাতাটা সরাতে চেয়ে বলল। আদিল হাত তুলে মারতে গিয়েও শেষমেশ মারল না। আইপ্যাডটা তুলে নিল হাতে, ফের ঘাটতে থাকলো। এই ক্যাসিনোটা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাহিরে, প্রভাবশালী সব মানুষদের যাতায়াত এখানে। কি হয় এখানে? গ্যাম্বলিং, বার ড্যান্স, প্রস্টিটিউট বানিয়ে চওড়া দামে বেচা কেনা গুরুত্বপূর্ণ বিষয়। আইপি কার্ড ব্যতীত ভেতরে প্রবেশ নিষিদ্ধ। এমনকি এই ভিআইপি কার্ড অনেক প্রভাবশালী ধরাছোঁয়ার বাহিরে। ক্যাসিনো আইনগতভাবে অবৈধ হলেও আইনের সুরক্ষায় আছে মোট অঙ্কের টাকা প্রভাবে। ক্যাসিনোর পেছনে আছে বড়সড় সব পাওয়ারফুল লোকদের হাত। তার মধ্যে শেয়ার হোল্ডারের একজন স্বয়ং আদিল মির্জা। তার ভিআইপি কার্ড দেখানোর প্রয়োজন হয় না, গাড়ির নাম্বার দেখলেই ঢুকতে দেওয়া হয়।
আজও ব্যতিক্রম নয়। সিকিউরিটি অতিক্রম করে যখন পৌঁছালো ততক্ষণে নাদিম গ্যামলিং শেষ ফেলে এক সুন্দরী বার ড্যান্সারের সাথে উপরে হোটেল রুমে ঢুকেছে। আদিল সময় নিল, তখনই গেল না ওপরে, গিয়ে বসলো স্টেজ থেকে খানিকটা দূরে সাদা কাচের আড়াল করে রাখা রুমের সোফায়। তার সামনে টেবিল কার্ড, মদ সাজানো, লাল বাতির আলোয় চারিপাশটা ড্রিমি। স্টেজে স্ট্রিপ ডান্স করে যাচ্ছে বেশ সুন্দরী এক নারী। ইংরেজ একটা গান প্লে করা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। গামলিং রেখে বাকিরা খারাপ চোখে আপাতত স্টেজের দিকে চেয়ে আছে। ড্যান্সার আপাতত গায়ের ওপরে অংশ খুলতে ব্যস্ত। ও সময় একজন এসে দাঁড়ালো। মির্জা সাহেব যে, আসুন খেলা যাক। আদিল এক পলক চেয়ে আছে, একটা সিগারেট বের করে নিয়ে বলল, বসুন মিস্টার চ্যাটার্জি। দিকপাল বসল। তার পেছনে 4 জন বডিগার্ড। শান্ত লাইটার জ্বালিয়ে ধরল বসের মুখের সামনে। আদিলের ঠোঁটে সিগারেট চেপে ধরা, মাথাটা বাড়িয়ে ওভাবেই সিগারেটে আগুন ধরালো। সোজা হয়ে বসে এবারে তাকালো মিস্টার চ্যাটার্জির দিকে। ভদ্রলোক হেসে স্টেজের দিকে ইশারা করে বললেন, নতুন মাল, ডিরেক্টরের ফেভারিট। 1 মাস তার সাথে প্যান্ট হাউসে ছিল। এই যাত্রায় কাসিনোতে রেখে গিয়েছে। নেওয়ার ইচ্ছে আছে নাকি? আঙ্গুলের ভাঁজে রেখে চেপে রাখা সিগারেটটা ঠোঁটে ছুঁয়ে আদিল তাকালো স্টেজে। অর্ধনগ্ন একটি শরীর, নানান অঙ্গভঙ্গিতে নাচতে। এদিকেই তাকাচ্ছে। কত দুষ্টু ইশারা, চোখের দৃষ্টি, অথচ আদিলের কিছুই অনুভব হলো না। নির্বিকারভাবে দৃষ্টি ফিরিয়ে নিল। এই যাত্রায় উঠে দাঁড়ালো, বলল, হাউ অ্যাবাউট আই গিফট হার টু ইউ মিস্টার চ্যাটার্জি? হাসলো দিকপাল, আই ডোন্ট মাইন্ড। আদিল ইশারা করে তার লোকদের নিয়ে ওপরে চলে এলো। তার পরনের কালো কোট এলেনের হাতে, ভেতরে সাদা রঙের সাদা শার্টের বুকটা 4টা বোতামে খোলা। দোতলা একেবারে পেছনে 52 নাম্বার রুমটাতেই নাদিম। রুমের বাহিরে যে 3 জন গার্ড ছিল তারা আপাতত আদিলের লোকের কন্ট্রোলে। সে আঙুলের ইশারা করতেই শান্ত চাবি দিয়ে দরজা খুলে ফেলল। ভেতরে সাদা বাল্বের আলোয় সবটা পরিষ্কার। নগ্ন দুটো শরীর ব্যস্ত ছিল। হঠাৎ আওয়াজে চেঁচালো নাদিম। তবে নগ্ন শরীরের নারীটির কোনো হেলদোল হলো না। আরামসে সরে এলো নাদিমের নিচ থেকে। গায়ে পাতলা ওড়না পেঁচিয়ে এসে দাঁড়ালো এক পাশে। নাদিম নিজের লোকদের ডাকতে নিয়ে পিছু ফিরতেই চমকে গেল। আদিলের খামখেয়ালিপনা আর নেই। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বসেছে। সে সব মেনে নিতে পারে, সহ্য করতে পারে, কিন্তু তার মেয়েটিকে হাত বাড়ানোর স্পর্ধায় ভয়ের তাণ্ডব ঘটিয়ে ফেলবে। শান্ত দরজা লক করেছে। নাদিম তড়িঘড়ি করে বিছানা থেকে নামতে পারেনি। আদিলের হাতের জ্বলন্ত সিগারেটের সোজা ওর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় ছোঁয়। নাদিমের চিৎকার যেন রুমের প্রতিটি দেওয়াল কাঁপল না আদিলের দৃষ্টি। 4-5টা শক্ত খুশিতে নাদিমের চোয়াল ভেঙে রক্ত গড়ালো মুখ দিয়ে। আদিল হিসিয়ে উঠল চাপা গলায়, আই উইল নট কিল ইউ রাইট নাও। তোকে আমি জাহান্নাম দেখাবো ধীরে ধীরে। আপনি? শান্তকারী দরজাটা খুলে দিয়ে বলল, গুড মর্নিং মিস রোজা। ধ্রুব অসুস্থ, বেড রেস্টে থাকবে কিছুটা সময়। ওর অনুপস্থিতিতে প্রিন্সেসকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। রোজার প্রশ্ন করে না, মাথাটা তোলায় গাড়িতে উঠে বসে। সূর্য ওঠেনি এখনো, চারিপাশে মৃদু অন্ধকার। রোজার ঘুম হয়নি পুরোপুরি। নতুন গেমিং সেট পেয়ে রাজু রাতভর ভীষণ হইচই করেছে। নিপা বেগম উৎসাহের সাথে 4:30 ট্রায়াল দিয়ে দেখিয়েছে অনেকটা সময় ধরে। আজিজুল সাহেব একটু পরপর এসে পাইপ স্মোকিংটা কোথায় রাখা হয়েছে তার খোঁজ করতে চাইছেন। মেয়ের ভয়ে সরাসরি জিজ্ঞাসাবাদ করতে পারলেন না। এইসব নিয়ে 2টো পর্যন্তই সজাগে ছিল রোজা। পরে বিরক্ত হয়ে ছাড়ি মারতেই পালিয়েছে সব। এখন এই পথটুকু ঘুমিয়ে পার করবে সে। ব্যাগ কাঁধ থেকে আই মাস্কটা বের করে চোখে দিল। গাড়িতে হেলান দিয়ে রইল। শান্ত কিছু বলার জন্য মুখ খুলেছিল। মিররে রোজার হাত ভাব দেখে পর মুহূর্তে মুখটা বন্ধ করে ফেলল। সারা রাত ঘুমানো হয়নি। চোখ দুটো লাল, মেজাজটা ভালো না, অথচ খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে আছে গাড়ির ভেতরে। মিষ্টি সুদিং, তার ভালো লাগছে। শান্তর তখনই জিজ্ঞেস করতে ইচ্ছে করলো, মিস রোজা, আপনি কি আমায় একটু বসের ঘরে গিয়ে বসবেন? বসের চওড়া মেজাজটা ঠান্ডা হয়ে আসতে পারে। তার করা হলো না। গাড়ি যখন মির্জা বাড়ির ভেতরে গিয়ে থামলো ততক্ষণে সূর্য উঠেছে। রোজা তখনও ঘুমিয়ে আছে। শান্ত দুবার ঘুরে ফিরে তাকালো মিররে। ডাকবে করেও ডাকতে পারলো না। কিছুক্ষণ বসে থেকে এবারে চুপচাপ বেরিয়ে এসে দাঁড়ালো। এলেন অদূরেই দাঁড়িয়েছিল। এই যাত্রায় ভ্রু তুলে তাকালো প্রশ্নবোধক দৃষ্টিতে। সেই দৃষ্টিতে শান্ত দেখেও দেখল না। রোজা ব্যাকসিটের দরজা খুলে ধরল। গলা খাকারি দিতেই নড়েচড়ে ওঠে রোজা। আই মাস্ক সরিয়ে আশপাশটা দেখে দ্রুততা বেরিয়ে এসলো। শান্ত বলল, আজ আপনার প্রিন্সেসের সাথে স্কুলে যেতে হবে না, বস যাবেন সাথে। রোজা বোঝেন নাই, মাথা দোলালো। গতকাল এত বড় আক্রমণ হলো বলে কথা। যদি পুনরায় আক্রমণ করে, রোজার নিজেরই ভয় হচ্ছে। সেখানে আদিল মির্জা রীতির বাবা নিশ্চয়ই চিন্তিত। সাথে যাওয়াটাই বরঞ্চ স্বাভাবিক। রোজা সোজা ভেতরে ঢুকলো।
মারিয়ম বেগমকে আজ দেখা গেল না। রোজা চলে এলো রীতির রুমে। মেয়েটা এখনো ঘুমোচ্ছে। রোজা তাৎক্ষণিক ওকে তুলল না, নিজে আগে মুখে পানি দিয়ে এলো। এরপরে গিয়ে বসলো রীতির মাথায় কাজটাই, ডাকলো মিষ্টি করে, প্রিন্সেস। পুরো 3 তলাটা আদিলের অধীনে আছে। এই তলাতেই বানানো হয়েছে বেডরুম, অফিস রুম সহ জিম রুম। ডান দিকের করিডোরের শেষে মাথায় বেডরুমটা, জিম রুম বাঁদিকের শেষ মাথায়। জিম রুমের সামনে এসে দাঁড়িয়েছে এলেন, হাতে ঠান্ডা পানির বোতল। আশেপাশে শান্তর কোনো চিহ্নও নেই। ছেলেটা কোথায় গেল? এ যাত্রায় জিম শেষ করে জিম রুম থেকে বেরিয়ে এলো আদিল, হাতে পাতলা তোয়ালে, পরনে ট্যাঙ্ক টপ, শর্টস। ঘামে ভেজা শরীরটা ধাতুর মতো দেখালো। কাঁধের মাংসপেশিগুলো কেমন শক্ত হয়ে আছে। মুখের ওঠানামার গতি তখনও সামান্য স্বাভাবিক, প্রতিটি নিঃশ্বাসের পরিশ্রমের স্পষ্ট ছাপ। এলেন পানির বোতলটা এগিয়ে ধরলো, সাথে জানতে থাকলো গুরুত্বপূর্ণ কাজের বিষয়গুলো। করিডোর বেয়ে হাঁটতে হাঁটতে বোতলে ঠোঁট ছুঁয়েছে আদিল। নীরবতা ছিল শান্ত উচ্চস্বরে। গুড মর্নিং বস, গুড মর্নিং। আদিলের নির্গম চোখ দুটো লাল, বেশ ভয়ঙ্কর দেখালো যখন চোখ উঁচিয়ে তাকালো। নড়ে চড়ে ওঠে শান্ত। সারা রাত নির্গম থেকেও মনের মধ্যে সেই স্বতঃস্ফূর্ত হাওয়াটা বয়ে যাচ্ছে, তা দমালো। আদিল হাসলো ভেতরে, বসকে ভালো জব্দ করা যাবে। ওই আনন্দে সে দিকবিদিক শূন্য। মিস রোজাকে বলে দিয়েছি আজ তার প্রিন্সেসকে নিয়ে স্কুলে যেতে হবে না। আদিলের জ্বলন্ত পাঁচড়া হঠাৎ থেমে গেল। ব্রুদয়ের মধ্যেখানে অজস্র ভাস পেলে প্রশ্ন করা হলো, তা কেন? দ্বিগুণ উচ্ছ্বাস নিয়ে শান্ত বলল, বস বলে গেলেন আজ না আপনি প্রিন্সেসকে স্কুলে নিয়ে যাবেন। আদিল থতমত মুখে দুপা এগোতেই শান্ত কয়েক পা পিছিয়ে গেল। আদিল তাতে দাঁত পিষে আওড়ালো, আর ইউ ফাকিং জোকিং উইথ মি? শান্ত ভয়ে সিটিয়ে গেল, নির্বোধ সাজল, চোখ মুখে চিন্তার রেখা। অসহায় হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু বস, ইউ ডোন্ট লাইক বি অ্যারাউন্ডিং নানিস? আমি কি ভুল জানতাম? আদিল গম্ভীর মুখে ডাকলো, এলেন। ইয়েস বস, বিট হিম আপ ফর মি। এলেন বিরক্ত হয়েছিল বসের হুকুমকে, বরঞ্চ খুশি সে। দ্রুত শান্তকে কয়েক ঘা দেওয়ার জন্য এগোতেই শান্ত আত্মসমর্পণ করতে দুহাত তুলে তুলল। কাজের কাজ হলো না। এলেন আসলে ওকে মারতে বাকুল, আর শান্ত নিজেকে বাঁচাতে। আদিল রুমে এসে গোসলে ঢুকলো। গোসল শেষ করে যখন বেরোলো তখনই কফিটা নিয়ে এলো শান্ত। আদিলের কোমরে কালো রঙের তোয়ালে পেঁচিয়ে রাখা। কফির মগটা ট্রে থেকে নিয়ে এসে দাঁড়ালো দেওয়ালের সামনে, কালো কাচের জানালার সামনে। ভেতর থেকে বাহিরটা দেখা গেলেও বাহির থেকে ভেতরটা দেখা অসম্ভব নয়। গার্ডেনে ইলিয়াস উদ্দিন সাহেব গাছের আগাছা কাটছেন। তার সামনে যে কালো রঙের কুকুরটা, এটা আদিলের। আদিলের দুটো কুকুর, আরেকটা সাদা রঙের। এই দুই কুকুর সম্পর্কে আপন ভাই, ইতালি থেকে আনা হয়েছিল। বিশাল দেখি ভয়ঙ্কর দেখতে হলেও কাছের মানুষদের কাছে একেবারে বাচ্চা। কালো কুকুরটির নাম তিতান, সাদাটা থোর। গার্ডেনার ইলিয়াস সাহেবকে তিতান বেশ ভালো পায়। ভদ্রলোক মিষ্টিভাষী, সুশীল এবং ভীষণ দয়ালু। এই যে বাম হাতে তিতানের মাথাটা মালিশ করে দিতেই ওই বিশাল দেহি তিতানে আহ্লাদে আটখানা। কবিতে চুমুক পুষিয়ে ফিরে তাকালো আদিল। শান্তকে আর চোখে দেখে বলল সময় নিয়ে, হৃদয় ওর নানিকে পছন্দ করে। শান্ত মনে মনে হাসলো, বসের ইঙ্গিত বুঝেও না বুঝার মতো করে থাকলো। তিরস্কার করলো, হে হে বস, আপনি স্বীকার করতে চাচ্ছেন? আপনি চাচ্ছেন মিস রোজা সাথে যাক? শুধু শুধু প্রিন্সেসকে টানছেন। মুখে বাধ্য গলায় বলল, প্রিন্সেস আসলে ভীষণ পছন্দ করে মিস রোজাকে, রীতিমতো চোখে হারাই। আদিল মহা বিরক্ত হলো। শান্ত তার ইঙ্গিত বুঝছে না। শান্ত? আদিল এমনভাবে তাকালো যে শান্তর বুকের ভেতরে প্রাণ পাখি ডানা চাপটাতে শুরু করলো আতঙ্কে। গায়ে কাটা দিয়ে উঠল, ডোক গিলে দ্রুত বলল, আমি গিয়ে বলছি মিস রোজাকে টু গেট রেডি। আদিল সন্তুষ্ট হলো। শান্ত বেরিয়ে যেতেই সে ফের তাকালো গার্ডেনের দিকে। চোখের পাতায় ভাসল সেদিনের দৃশ্যটুকু। বাতাসে উড়ছিল ব্রাউনিশ চুল। সুন্দর মুখে তেমন তেজস্বীর স্পর্শে এক আলাদাই ভাব ছিল। ধারালো চোখের দৃষ্টি, তাক করা পিস্তল, আর অমন কোকিলের মতো রুক্ষ কণ্ঠে ভাবে বলা কথাগুলো। আদিল চোখ দুটো বন্ধ করে, মিস রোজা, মিস রোজা। এলেন ভেতরে এলো, ব্রেকফাস্টের টলি ঠেলতে ঠেলতে। দুয়ারে দাঁড়িয়ে আছে মরিয়ম বেগম। সে এনেছে ব্রেকফাস্ট। আদিল নিজেকে শান্ত করে বলল, ডাইনিংয়ে ব্রেকফাস্ট লাগাতে বল। রোজা পেছন থেকে জড়িয়ে ধরল ছোট্ট শরীরটাকে। কোকড়ানো চুলগুলো মুখের সামনে থেকে সরিয়ে কপাল দিকে ঠোঁট ছুয়ালো। ঘুমের মধ্যেও আহ্লাদে আটখানা রীতি, দুহাতে কাউকে খুঁজছে। রোজার গলা শুনে গোমরা মুখে অস্পষ্ট দৃষ্টিতে তাকালো। রোজা হাসলো, কি হয়েছে, মুখটা এমন করে রেখেছ কেন? রীতি অন্তের মতো উঠে এলো রোজার কোলে, গলায় মুখ কুচে আওড়ালো, স্নো হোয়াইট, তুমি আমার সাথে থাকো না প্লিজ, আমার একা ঘুমোতে ভালো লাগে না। রোজা অসহায় হয়, দুই হাতে হৃদির ঘুমন্ত মুখটা তুলে নরম গালে ঠোঁট ডুবিয়ে দেয়।
এতটুকু মেয়েটার এমন আবদারে কিভাবে পাথর হয়ে থাকবে রোজা? সে যে বরাবরই দুর্বল। তুমি না সাহসী, আমার সাহসী প্রিন্সেস। তার মুখে এবার এসব মানাই না বুঝি? জানি না। আই ওয়ান্ট টু ডু স্টে উইথ মি ফর এভার। রোজার বুকের ভেতরটা যেন কেউ খামচে ধরল। এত যন্ত্রণা হয়, অসহায় হয়ে পড়ে। নীরবে শুধু আরও একবার জাপটে ধরে গাঢ়ভাবে ছোট্ট শরীরটাকে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আনমনা রক্তের তো কেউ নয় তারা। তাহলে এত কেন মায়া, এত ভালোবাসা? সারা দিনই তো থাকি সোনা। জাস্ট রাতটুকু একা থাকতে পারবে না আমার জন্য? রীতি মাথা তুলালো বাধ্য মেয়ের মতো, নিবিড়ভাবে গলে রইল রোজার উষ্ণ বাহুতে। মেয়েটা তো বুঝতার লক্ষ্মী। অনেকটা সময় পেরোলো, ঘড়ির কাঁটা 6টা পেরিয়েছে। এবারে রীতিকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো রোজা। ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে আনলো। স্কুল ড্রেস পরিয়ে চুল বেঁধে দিচ্ছিল। অমন সময় দরজায় করাঘাত পড়ল। মিস রোজা। রীতির চুলটা বেঁধা শেষ করে রোজা গিয়ে এগিয়ে গেল। দরজাটা চাপানো ছিল। বাইরে থেকে কিছুটা খুলে শান্ত মিষ্টি মুখে বলল, বস বলেছেন আপনাকেও যেতে হবে। প্রিন্সেস আপনাকে কাছে পেলে কমফোর্টেবল ফিল করে। রোজা আশ্চর্য হলো। হবে না। আদিল মির্জা প্রায়শই রীতিকে নিজে স্কুলে নিয়ে আসেন। কখনো রোজাকে সাথে যেতে হয়নি, বলা হয়নি। গার্ডস ব্যতীত কাজের লোকেরাই কাউকেই নেওয়া হয় না। তবে আজ হঠাৎ এমন আদেশ শুনে সে হতবাক বটে। শান্ত ফের বলল, ব্রেকফাস্ট করার জন্য নিচে বস অপেক্ষা করছে প্রিন্সেসের। সে রেডি? কিন্তু। শান্ত আরও চমৎকার হেসে বলল, তাহলে তাকে নিয়ে নামুন। আপনাকে ছাড়া প্রিন্সেস আনকমফোর্টেবল ফিল করবে। রোজা এবারে আশ্চর্য হয় না, শুধু নির্বিকারভাবে চেয়ে আছে। বডিগার্ড শান্ত। বলুন মিস রোজা। রোজা হাসার চেষ্টা করলো। আর ইউ জোকিং উইথ মি? শান্তর হাসি মুছে গেল। সে ফ্যালফ্যাল চোখে কিছুক্ষণ রোজার রুষ্ট মুখের দিকে চেয়ে থাকলো। বসের আর রোজা, মিস রোজা, আর ইউ জোকিং উইথ মি একসাথে প্রতিদ্বন্দ্বিতা তুলল। রোজা থমথমে গলায় বলল, স্যার পাশে থাকলে রীতি সবচেয়ে বেশি খুশি হয়, জগৎ সংসারে ভুলে বসে। আর আপনি বলছেন ও আনকমফোর্টেবল ফিল করবে? আমাকে এসব লেম কথাবার্তা বলবেন না। ও রেডি আছে, আমি আনছি, নিয়ে যান। রোজা ভেতরে চলে গেল। শান্ত তখন অশান্ত। বরাবরই তাকালো ফাঁকা দরজায়, আওড়ালো, মিস রোজা। তিনি তিনি ভীষণ ভীষণ চমৎকার তো। বলতে বলতে হেসে ফেলল। সে পরিষ্কার তার বসের কালো মুখ কল্পনা করতে পারছে। সারা জীবন তাদের মুখ কালো করে রেখেছে না, এখন কেউ এসেছে তার মুখ কালো করতে। শান্তর মনের ভেতরে পাখি উত্তেজনায় দিশেহারা প্রায়। আদিল ভেবেছিল রীতিকে নিয়ে মিস রোজা আসবে, অথচ মিস রোজার চিহ্নমাত্র নেই কোথাও। মেয়েকে কোলে নিয়ে আদিল আর চোখে শান্তর দিকে তাকালে শান্ত অসহায় মুখ করল। এই বিষয়ে কোনো প্রশ্ন করতে পারল না আদিল। কি প্রশ্ন করবে? ড্যাড। আদিল তাকালো তার কোলে বসা সাত সকালে স্নিগ্ধতায় মোড়ানো মেয়ের দিকে। রীতির চুলের স্টাইলটা কি দারুণ, দুটো বিনি করা। শুরু হয়েছে কপালের চুল থেকে ছোট্ট বেরঙ্গের বিভিন্ন ক্লিপস বিনুনি হতে জুড়ে। হাত বাড়িয়ে গাল ছুঁয়ে বলল, বলো সোনা, খাচ্ছ না কেন? রীতি একটু সংকোচ করলো, পর মুহূর্তে বাবার চোখের আস্থা দেখে বিড়বিড় করে বলল, আমার স্নো হোয়াইট এখনও ব্রেকফাস্ট করেনি। ক্যান ইউ সেন্ড মাই ফুড ফর? রীতি আবদারটুকু পুরোপুরি বলতে পারেনি। আদিলের অধৈর্যের কণ্ঠের আদেশ পড়ল, মিস রোজাকে আসতে বলো। শান্ত আর এলেন চাওয়াচাই করে নিল নিজেদের মধ্যে। শান্ত ভেতরে ভেতরে চিৎকার করে উঠল, বস আপনি স্বীকার করুন আপনি মিস রোজাকে দেখতে চাইছেন। আফসোস, মিস রোজা আপনাকে মোটেও দেখতে চায় না। চায় কি? সামনে আসতেই চায় না। সো স্যাড। রোজা এগোচ্ছিল রীতির রুমটা। হঠাৎ আদেশে হতভম্ব হতেও পারেনি। দ্রুত পা চালালো। ভেতরে সমগ্র পৃথিবীতে অবশিষ্ট চিন্তাভাবনা বিরাজ করলেও মুখে সাবলীল হাবভাব। বেশ ভদ্রভাবে এসে দাঁড়ালো ডাইনিংয়ের পাশে। দৃষ্টি জমিনে রাখলো। ঘর ভর্তি কাজের লোক। বডিগার্ডসদের মধ্যে তাকে কোনো কাজে লাগলো। মরিয়ম বেগম মাথা নুইয়ে দাঁড়িয়ে আছেন কিছুটা দূরে। ভেরি গুড মর্নিং স্যার। আদিল মাথা তুলে তাকালো সঙ্গে সঙ্গে। হাতে নাইফ আর ফর্কের কাজ থামালো। কাছ থেকে দেখা গেল রোজার সুন্দর মুখখানি। একটু সময় নিয়ে মুখ খুলল। মর্নিং মিস রোজা। গায়ে কাটা দিয়ে উঠল রোজার। ভেতরে এমন দুশ্চিন্তা, কুইঙ্গতা, আবার উকি দিল। কেমন অদ্ভুত সম্বোধন। রোজা সরাসরি কেন ডাকলো না? নামই তো ডাকার প্রয়োজন নেই। দৃষ্টি তুলে তাকালো। আদিল চেয়েছিল। তার ধূসর চোখের অমন গাঢ় দৃষ্টিতে দৃষ্টি রেখে রোজা ঘাবড়ালো। বাজে ভাবে ধরপড়ে উঠল হৃৎপিণ্ড। রীতি মিষ্টি করে হাসছে। মুখের খাবারটুকু কোনো রকমে গিলে বলে, স্নো হোয়াইট, গুড মর্নিং টু ইউ। রোজা ওলট পালট অনুভূতিগুলো লুকিয়ে হাসার চেষ্টা করে সামান্য। বিপরীতে ছোট্ট করে বলে, মর্নিং প্রিন্সেস। রীতি কাল ফোলালো, বলল, প্রিন্সেস নয়, তুমি যেভাবে বলো ওভাবে বলো, ড্যাডির মতো। ওটা শুনতে ভালো লাগে। আদিল চেয়েছিল রোজা নামক নারীর দিকে। রোজা চোখ নামিয়ে রেখেছে, অথচ ঠিক অনুভব করছে আদিলের অদ্ভুত দৃষ্টি তার উপরে। তার অস্বস্তি গাঢ় হচ্ছে। মেয়ের কথা শুনে আদিল প্রশ্ন করল, কি বলে তবে শুনি?
রোজার শ্বাস আটকে এলো। রীতি খিলখিল করে হেসে উঠল বাবার বাহুর থেকে। উজ্জ্বল চোখে রোজার দিকে চেয়ে বলল, সোনা। আদিল দৃষ্টি ফিরিয়ে নিয়ে খাবারের প্লেটে মনোযোগ রাখলো। নাইফ আর ফর্ক দিয়ে চিকেন ব্রেস্টের অংশটুকু তার কেটে মেয়েকে খাইয়ে দিতে দিতে বলল, বসো, হ্যাভ ব্রেকফাস্ট উইথ আস। রোজা আর চোখে তাকায়, ভাবে, সাচা ডমিনেটিং টোন। রীতির চোখ দুটো জলজল করেছে। উচ্ছ্বাস নিয়ে বাবার গালে ঠোঁট ছুঁয়ে দেয়, হাত বাড়িয়ে দেয় রোজার দিকে। স্নো হোয়াইট, কাম হ্যাভ ব্রেকফাস্ট উইথ আস। রোজা অসহায় অসহায় রীতির জলজল চোখের চেয়ে, যেখানে আকাশের নক্ষত্রগুলো ভাসছে, হাসছে। ওই মুখে চেয়ে আছে নীরবে এসে বসতে থাকা দূরত্ব রেখে। এলেন এগিয়ে এসে চেয়ার টেনে ধরল, রোজা বসে। মারিয়ম বেগম এসে প্লেট উল্টে দিলেন। খাবার সার্ভ করে দিতে চাইলে রোজা বাধা দেয়। নিজেই টুকটুক করে পছন্দ মতো একটু খাবার প্লেটে নিয়ে খাওয়ায় মনোযোগী হয়। আশেপাশে কোথাও তাকাতে না চাইলেও তাকাতে হয় রীতির জন্য। মেয়েটা একটু পরপর ডাকছে, এটা ওটা বলছে, খুব করে চাইছে সে যেন কাছে একেবারে পাশে গিয়ে বসে। বাচ্চা মেয়েটা কি বা বলছে। মিস রোজা রোজা ইতিমধ্যে মেনে নিয়েছে তার নামের নতুন সম্বোধন রোজা। নামটা আদিল মির্জার মুখ দিয়ে বেরোলেও হয়ে আসে রোজ আ। রোজ আ আবার কি? নেহাত লোকটা তার মালিক, সে সামান্য চাকর। না হলে ফটর ফটর করে কিছু কথা রোজা শুনিয়ে দিত। আপাতত বাধ্য কর্মচারীর মতো বলল, জি স্যার। রোজা দৃষ্টি নুইয়ে রেখেছিল, অপেক্ষা করছিল, কিন্তু কোনো জবাব না পেয়ে অবশেষে তাকালো। আদিল মির্জা তাকিয়ে আছে হৃদয়। একজনের চোখের দৃষ্টি মহাসমুদ্রের মতো গভীর ভয়ঙ্কর, আরেকজনের আকাশের নক্ষত্রের মতো উজ্জ্বল। রোজা ভেতরে হাসপাস করলো, কিছু একটা ভালো হচ্ছে না মনে হলো। আদিল ধীরগতিতে স্বাভাবিকভাবেই বলল, কল হার দ্য ওয়ে ইউ ইউজুয়ালি ডু, আই উড লাইক টু হিয়ার ইট। রীতি বাবার সাথে তাল মেলালো, স্নো হোয়াইট, ডাকো ওভাবে, ডাকো ডাকো। রোজা বুঝে পেল না এই লোকের মতিগতি। হোয়াই উড ইউ লাইক টু হিয়ার ইট? আর ইউ ম্যাড? আর ইউ ক্রেজি? কোনো কারণ ব্যতীত কথা ব্যতীত শুধু তার ইচ্ছতেই এখন রোজাকে পাগলের মতো কথা বলা লাগবে? ডাকতে হবে এমন সম্বোধন যা সে অগোচরে লুকিয়ে রীতিকে বলে? লজ্জা চেয়ে রোজা রাগ লাগছে মনে হচ্ছে শক্ত দুটো কথা মুখের উপরে শুনিয়ে দিতে। তবে তা সে করল না, নির্বিকার মুখে বলল, রীতি সোনা, তোমার পেট ভরেছে? রীতি মুগ্ধ হয়ে বলল, হ্যাঁ ভরেছে। কি দারুণ শুনতে লাগে, তাই না ডাটে? আদিল মির্জা চুপ থাকলো অনেকটা সময়। রোজা আটকে আসা শ্বাস পেলে ওই সময়ই শোনা গেল, আই লাইক ইট। রোজা সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলো। লজ্জা, সংকোচ, অস্বস্তিতে পুরো নিজেকে আতপাগল মনে হলো। তার সাথে কি হচ্ছে আপাতত নিজেই বুঝতে পারছে না। তবে পুরো দিনটা সে দৃষ্টি নুইয়ে থেকেছে, দূরত্ব বজায় রেখেছে, নিজের সর্বোচ্চটা দিয়েই স্বাভাবিক থাকতে। কানে বাজলো জিহাদের কথাগুলো, জিহাদের জবটা ছাড়ার কথা, আর হৃদির মুখ মিলেমিশে একাকার। এর মধ্যে আদিল মির্জার হঠাৎ এমন ব্যবহার, এমন দৃষ্টি, কঠোর কণ্ঠের সুর। রোজা কয়েকবার বছর ধরেই তো কাজ করছে, অল্প হলেও জেনেছে আদিল মির্জাকে। ভীষণ উদাসীন কাজের লোকদের প্রতি দৃষ্টি তুলেও তাকায়নি কখনো। ডেকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করেনি। কিন্তু ওই দিন রোজা ভুল না হলে থাকলে রীতির উপরে হামলা হওয়ার দিন থেকে পরিবর্তন এসেছে। অল্প বয়সে তরুণী নয় সে, প্রাপ্তবয়স্ক একজন নারী। সে দৃষ্টি বোঝে, তার উপরে পড়া ওই লোকের আকর্ষণটা ধরতে পেরেই সারাটা দিন তার দম বন্ধ হয়ে এসেছিল। আতঙ্কে ধরফড়িয়ে উঠেছিল বুকের ভেতরটা। বেকুব মনে হচ্ছে নিজেকে এমন ভাবনা মাথায় আসতেই। রোজা প্রার্থনা করে যাচ্ছে তার অনুমান যেন ভুল হয়। জিহাদ 6টা কল করে রেখেছে। বাসায় ফিরে কল ব্যাক করলো রোজা। ঘড়ি কাটা তখন 10টায়। ছেলেটা এখনও তার কথা বলেই চলেছে জবটা ছেড়ে দিতে, সরে আসতে। এ পর্যায়ে এসে রোজার মন বলেছে তার উচিত রিজাইন করা। আদিল মির্জা যদি সত্যিই তাকে অন্য চোখে দেখে থাকে তাহলে এটাই যথাযথ সময় সরে আসার। কিন্তু পরক্ষণে হৃদির সুন্দর ফুলের মতো নিষ্পাপ মুখটা চোখের পাতায় ভেসে ওঠে তার হৃদি। রোজা চোখে অন্ধকার দেখছে, কোনো সিদ্ধান্তই নিতে পারছে না। নিজের কাছে নিঃস্ব লাগছে, অস্থির লাগছে। ওদিকে জিহাদ বলে যাচ্ছে এক নাগারে, বয়স হয়েছে, আমরা ইয়াং নই আর, ও শুড গেট ম্যারিড অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপু আম্মু চিন্তা করছে, তারা ঘরে পুত্রবধূ যাচ্ছেন, নাতি নাতনি যাচ্ছেন। তুমি কি এখন সিরিয়াস হবে? প্লিজ কোনো একটা সিদ্ধান্ত নাও। কাজটা ছাড়ো, সময় লাগলে প্রয়োজনে নাও, কিন্তু আগে বিয়েটা করে নাও। কথা বলো। রোজা চাপা গলায় বলল, বিয়েটা হলেই তো তুমি প্রেশার দিবে কাজ ছাড়ার জন্য। আমি আমি জিহাদ নরম হলো, বলল, আমি জানি তুমি মেয়েটাকে ভীষণ স্নেহ করো, মেয়েটাও তোমায় খুব পছন্দ করে। আমরা প্রয়োজনে আবদার করব মাঝের মধ্যে যেন তোমার সাথে বাচ্চাদের দেখা করতে দেয় অথবা কথা বলতে, কেমন? রোজা চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। ক্লান্ত হয়ে ভাবল তা সম্ভব হওয়ার নয় মনে হচ্ছে। ঝামেলা হয়ে গেছে আরেকটা।
জিহাদের বলার ইঙ্গিত অন্যভাবে বুঝে সত্য হতে যাচ্ছে। এলেন বিরক্ত হচ্ছে। হবে না? শান্ত কিছুক্ষণ ধরে এমন হাঁসফাঁস করছে। হয়তোবা আবার কোনো কিছু একটা বসকে জানাতে চাচ্ছে। নিশ্চয়ই মিস রোজাকে নিয়ে। ও উঠে পড়ে লেগেছে এই বিষয়টা ধরে, কিন্তু সাহস পাচ্ছে না। এলেনের গম্ভীর মুখের দিকে চেয়ে শান্ত ফাঁকা হাসল। বুক ফুলিয়ে হঠাৎ মুগ্ধ গলায় নিজের ফোনের স্ক্রিনের দিকে চেয়ে আওড়ালো। ওয়াও, বিউটিফুল! অ্যাডেলের ডেস্কে পাহাড়সম ফাইল মনোযোগ দিয়ে দেখছিল। নিস্তব্ধতা ভাঙায় বিরক্ত হলো। তাকালো এমনভাবে যেন এক্ষুনি শান্ত পরিষ্কার যুক্তিযুক্ত কারণ দেখাতে না পারলে চিবিয়ে খেয়ে ফেলবে। শান্ত ভয় পেলেও সাহস রাখলো। তার মন বলছে বস রাখবে না। শান্তর অনুমান ভুল হতে পারে না, সম্ভব না। সে বরাবরই বসকে অনুমান করাই সেরা। বস, আপনি দেখবেন, দেখুন কি দারুণ লাগছে দেখতে প্রিন্সেসকে। বলতে বলতে শান্ত ফোনটা নিয়ে গেল আদিল মির্জার সামনে। স্ক্রিনে তার চোখের সামনে ধরল ফেসবুকের একটি ছবি পোস্ট করা হয়েছে। আইডির নাম আয়াত তালুকদার রোজা, ক্যাপশন উইথ মাই প্রিন্সেস। ছবিটা সম্ভবত মির্জা বাড়ির গার্ডেনে তোলা। রোজা হাঁটু ভেঙে বসেছে, তার ঘাড়ে মুখ লুকিয়ে আছে রিদি। ক্যামেরায় তাকিয়ে রোজা হাসছিল। আদিল কিছুক্ষণ চেয়ে আছে, এবারে তাকালো শান্তর দিকে। শান্ত ঢুক গিলল, বলল, বস, প্রিন্সেসের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু আমার মন বলছিল আপনি দেখলে খুশি হবেন। আদিল দাঁড়িয়ে গেল। ওহ, আর কি কি মনে হয় তোর? লেট মি হিয়ার ইট। শান্ত আতঙ্কে দ্রুত পিছিয়ে যেতে যেতে বলল, এরপর থেকে আর কিছু আমার মনে হবে না, সত্য। এই এলেন রাতিন, স্বপন, তোরা বল বসকে আর কিছু আমার মন ভাববে না, আই প্রমিস। বস বস, কাপ ডাউন। আদিল নির্বিকারভাবে শান্তর হাতের ফোনটা নিয়ে নিল। ফোন নিয়ে গিয়ে বসলো চেয়ারে। আইডিটাই ঢুকলো। প্রোফাইলে স্নোফলের ছবি। ঘন ঘন পোস্ট নেই, তবে সুন্দর সুন্দর ছবি শেয়ার করে মাঝে মধ্যে। শান্ত মনে মনে তার বসকে ইচ্ছেরকম বকল, টু ফেস্ট কোথাকার। তাকে ভয় দেখিয়ে কি সুন্দর আবার দেখছে। পর মুহূর্তে আনন্দে বাখারা ছুটে এসে বলল, বস, আপনি একটা প্রাইভেট অ্যাকাউন্ট কেন করছেন না? আদিল কিছু বলল না, তবে ফিরিয়ে দিল শান্তর ফোন। নিজের ফোন হাতে তুলে নিল। মুহূর্তেই একটা অ্যাকাউন্ট খুলে ফেলল। নাম আদিল মির্জা, এতটুকুই। কোনো প্রোফাইল নেই, কভার নেই, পোস্ট নেই। ওভাবেই গিয়ে রোজার অ্যাকাউন্ট সার্চ করে ফলো করলো। নিজের ফোন দিয়ে ছবিগুলো দেখতে থাকলো। এলেন নির্বিকার চোখে দেখল শান্তর আনন্দিত মুখ। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। সে ভুল না হয়ে থাকলে মিস রোজা সম্ভবত বিয়ের প্ল্যানিং করছে। ছেলে তার চাইল্ডহুড ফ্রেন্ড, আর এই বলদ ছেলে ইতিমধ্যে উস্কানো বসকে উস্কে যাচ্ছে সমান তালে। তার ইচ্ছে করছে শান্তকে পেটাতে। ওয়াও, ইন্টারেস্টিং গল্প তো।